আচ্ছা দেখো, তাহলে আমরা অ্যাডজর্পশন তার যে ক্লাস নিচ্ছি, তার আজকে থার্ড লেকচার, ঠিক আছে। আজকে আমরা মূলত আলোচনা করব হচ্ছে বেট অ্যাডজর্পশন আইসোথার্ম, এটা নিয়ে। আচ্ছা, আগের ক্লাসে আমরা কি পড়েছি? আগের ক্লাসগুলোতে রাদার, মানে আমি অ্যাডজর্পশনের যে দুটো ক্লাস নিয়েছি আর কি, দুটো ক্লাসে আমি মূলত কি নিয়ে আলোচনা করেছি। In the previous lectures, we have introduced basic terminologies and discussed the types of adsorption and their distinctive features. মানে ফিজিজর্পশন, কেমিজর্পশন ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন রকম টার্মিনোলজিস, অ্যাডজর্পশন, অ্যাবজর্পশন, তাদের ডিফারেন্স, অ্যাডজর্বেট, অ্যাডজর্বেন্ট, তারপর জর্পশন, হ্যাঁ, এই ধরনের যে সমস্ত এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন, বিভিন্ন রকমের টার্মিনোলজি, সেগুলোকে ইন্ট্রোডিউস করা, বিভিন্ন টাইপস অফ অ্যাডজর্পশন সেটা নিয়ে আলোচনা করা, এবং তাদের যে ডিস্টিংটিভ ফিচার্স যেগুলো আছে সেগুলোকে আমরা আলোচনা করেছি। আচ্ছা, তারপরে আমরা যেটা, এবং ওই ক্লাসেরই শেষের দিকে যেটা করেছিলাম যে ফ্রেন্ডলি অ্যাডজর্পশন আইসোথার্মটাকে আলোচনা করে দিয়েছিলাম। আর সেকেন্ড লেকচার আমরা কি আলোচনা করেছিলাম? মূলত ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম আলোচনা করে তার বিভিন্ন লিমিটেশন নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে একটা কথা আমরা ভীষণভাবে উল্লেখ করেছিলাম, সেটা ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মের লিমিটেশনের মধ্যে, সেটা হচ্ছে কি ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম ক্যান এক্সপ্লেন only one of the 5 different kind of adsorption isotherms and observed experimentally. মানে এক্সপেরিমেন্টালি আমরা একটু পরেই দেখব যে 5টা কমন টাইপস অফ অ্যাডজর্পশন আইসোথার্ম হয়, তার মধ্যে কেবলমাত্র একটাকে তোমার ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম দিয়ে এক্সপ্লেন করতে পারা যায়। আর 5টাকে যদি এক্সপ্লেন করতে হয় তাহলে তোমাকে একটা নতুন অ্যাডজর্পশন আইসোথার্ম নিয়ে ভাবতে হবে, সেটাই হচ্ছে বিইটি অ্যাডজর্পশন আইসোথার্ম। আচ্ছা, বিইটি অ্যাডজর্পশন আইসোথার্ম জিনিসটা কি একটুখানি বলা যায়, যে অ্যাডজর্পশন ইজ মেনলি অফ টু টাইপস, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল। ফিজিক্যাল অ্যাবজর্পশন বা ফিজিকঅপশন, আর কেমিক্যাল অ্যাবজর্পশন আর কেমিজর্পশন। বাট দেয়ার আর মেনি ইনস্ট্যান্সেস where adsorption is neither physical nor chemical but a combination of the two. আমরা ওই যে ফিজিক্যাল অ্যাবজর্পশন আর কেমিক্যাল অ্যাবজর্পশন এই দুটোকে জাস্ট ডিস্টিংক্ট আলাদা করছিলাম, কিন্তু অনেক ক্ষেত্রেই এটা হবে যে প্রথম লেয়ারটা অর্থাৎ কেমিক্যাল অ্যাবজর্পশন হলো মানে প্রথম লেয়ারটা যেখানে সলিড সারফেসে গ্যাস মলিকিউলগুলো কেমিক্যাল বন্ডিং দিয়ে অ্যাবজর্ব হলো, তারপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ এই লেয়ারগুলো কিন্তু তোমার ফিজিক্যাল অ্যাবজর্পশন হতে পারে, সেটাকে বলা হচ্ছে। বাট দেয়ার আর মেনি ইনস্ট্যান্সেস হোয়ার absorption is neither physical or chemical but a combination of the two. First layer of the solid adsorbent is covered by chemical absorption and hence a uniform layer is formed, যেটা আমি বললাম। After that, gas molecules are absorbed on this monolayer by physical forces, physical force মানে এখানে ভ্যান ডোয়াল ফোর্সেস, and a non-uniform multilayer is formed. তাহলে প্রথম লেয়ারটা ফিজিক্যাল অ্যাবজর্পশন হলো, তারপরে কিন্তু সেকেন্ড, থার্ড ইত্যাদি লেয়ারগুলো কিন্তু তোমার মানে ফিজিক্যাল অ্যাবজর্পশন দিয়ে, প্রথমটা কেমিক্যাল অ্যাবজর্পশন করে, তারপরে হচ্ছে ফিজিক্যাল অ্যাবজর্পশন দিয়ে কিন্তু বাকিগুলো যারা ভর্তি করছে। এক্সপেরিমেন্ট শো দ্যাট দেয়ার আর 5 ডিফারেন্ট টাইপস অফ অ্যাবজর্পশন আইসোথার্মস হুইচ আর কোয়াইট কমন। মানে এক্সপেরিমেন্টালি 5টা কিন্তু কমন অ্যাডজর্পশন আইসোথার্মস আছে। আর such different kind of adsorption isotherms has been explained by Stefan Brunner, Paul Hug Emmett and Edward Taylor. ব্রুনেয়ার, এমেট এবং টেলার এই তিনজনের নাম অনুযায়ী এটাকে বলা হচ্ছে বিইটি অ্যাডজর্পশন আইসোথার্ম, এবং এটা ইন্ট্রোডিউস হয় হচ্ছে 1938-এ। 1918 সেখানে ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম ছিল, আর 1938-এ তোমার বিইটি অ্যাডজর্পশন আইসোথার্মটা আসছে। আচ্ছা, এই যে 5টা ডিফারেন্ট টাইপস অফ অ্যাডজর্পশন আইসোথার্ম আমি বললাম, সেই 5টা টাইপের আমি ছবি এঁকেছি, এই প্রত্যেকটা টাইপ আমাকে ভালো করে এক্সপ্লেন করতে হবে। ভি বাই ভিএম যেটা, এটাই বেসিক্যালি তোমার এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন। ভিএমটা হচ্ছে পুরো মনোলেয়ারটা তৈরি হলে, মানে একটা লেয়ার জাস্ট তৈরি হলে, অর্থাৎ পুরো অ্যাক্টিভ সাইডে একটা 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 করে মলিকুল যদি জাস্ট অকুপাইড হয়, তাহলে কতখানি গ্যাস মলিকুল মানে কতখানি গ্যাস অ্যাকচুয়ালি অ্যাবজর্ব হলো, সেইটাকে কোনো একটা গিভেন টেম্পারেচার প্রেসারে তার ভলিউমটাকে আমি এক্সপ্রেস করলাম। আর ভিটা হচ্ছে কোনো একটা এক্সপেরিমেন্টাল কন্ডিশনে কোনো একটা গিভেন টেম্পারেচার প্রেসারে সত্যি সত্যি কতগুলো গ্যাস মলিকুল অ্যাবজর্ব হয়েছে, তার করসপন্ডিং ভলিউমটাকে ওই টেম্পারেচার প্রেসারে এক্সপ্রেস করা। সেটা আমি ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম করার সময় আমি করেছি যে ভি বাই ভিএম,
হ্যাঁ, সেটাকে তুমি থিটা দিয়ে এক্সপ্রেস করতে পারো। অর্থাৎ পি যখন তুমি প্লট করছো তাহলে দেখো এই 5টা ডিফারেন্ট টাইপস হয়, প্রত্যেকটা টাইপ নিয়ে আমি আলোচনা করবো। তো ফার্স্ট টাইপ যেটা, এইটা দেখো তুমি ল্যাংমুর অ্যাবজর্পশন আইসোথার্ম দিয়ে এক্সপ্লেন করেছো। প্রথম টাইপটা এই যে প্রথমে যে এটা প্রেসারের সঙ্গে সঙ্গে প্রথমে লিনিয়ারলি বাড়ে, একটা সময় পরে সেটা স্যাচুরেট করে, এইটা তুমি ল্যাংমুর অ্যাবজর্পশন আইসোথার্ম থেকে বুঝেছো। কিন্তু বাকি যে 4টে টাইপ দেখো, এই 4টে টাইপ কিন্তু তুমি কোনো রকমভাবে ল্যাংমুর অ্যাবজর্পশন আইসোথার্ম থেকে বুঝতে পারো না। তাহলে এই পরের 4টাকেও যদি এক্সপ্লেন করতে হয় তাহলে আমার উপায় নেই, আর অন্য অ্যাবজর্পশন আইসোথার্ম দেখতে হবে যেটা ল্যাংমুরের থেকে অনেকটাই আলাদা, সেটাই হচ্ছে বিইটি অ্যাবজর্পশন আইসোথার্ম। আচ্ছা, যেমন আমি ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মের ডেরিভেশন করার সময় কতগুলো অ্যাজাম্পশন, 7টা অ্যাজাম্পশন থেকে আমাদের গল্প শুরু করেছিলাম। এখানে বিইটি অ্যাডজর্পশন আইসোথার্ম করার সময় কিন্তু এরকম বেশ কতগুলো অ্যাজাম্পশন থাকে, সেই অ্যাজাম্পশনগুলোকে কিন্তু ভীষণ সিরিয়াসলি খুব যত্ন করে দেখতে হবে। The assumptions of BET theory are summarized as follows. The adsorbent surface is assumed to be homogeneous and contains a definite number of equivalent sites of uniform energy. মানে এটা আমরা ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মের ক্ষেত্রেও কিন্তু তোমার এই অ্যাজাম্পশনটা ছিল। The adsorbent surface is assumed to be homogeneous and contains a definite number of equivalent sites of uniform energy. আচ্ছা, তারপরে যেটা বলেছি যে ফার্স্ট লেয়ার ইজ ফর্ম ডিউ টু কেমিক্যাল ফোর্স বিটুইন দ্য adsorbent molecules and adsorbate molecules, the adsorbate molecules and the molecules in the adsorbent surface. This means first layer is formed by chemical adsorption having quite high enthalpy of adsorption. মানে প্রথম লেয়ার যেটা তৈরি হচ্ছে সেই লেয়ারটা স্পেশাল, কারণ এখানে একটা কেমিক্যাল বন্ডিং তৈরি হচ্ছে বলে এনথালপিক চেঞ্জ হচ্ছে অনেক বেশি হবে। কিন্তু পরের লেয়ারগুলো সেগুলো কিন্তু ফিজিক্যাল অ্যাডজর্পশনের জন্য হচ্ছে এবং সেখানে এনথালপিক চেঞ্জটা কিন্তু অনেক কম হবে। স্ট্যাকিং অফ molecular layers can take place on the first layer due to physical adsorption, that is by Van der Waals force of attraction. Second layer is formed on top of the first layer. Third layer is formed on the top of the second layer, and so on. As these forces of attractions are weaker, the enthalpy of adsorption for these layers are much less than that of the first layer. তাহলে এটা কথা হচ্ছে যে প্রথম লেয়ারটা তোমার কেমিক্যাল অ্যাডজর্পশনের যে থিওরি, সেখানে এনথালপি চেঞ্জ হচ্ছে অনেক বেশি। সেকেন্ড, থার্ড, ফোর্থ এই লেয়ারগুলো কিন্তু ফিজিক্যাল অ্যাডজর্পশন দিয়ে তোমাদের ভর্তি হচ্ছে এবং সেখানে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, তার জন্য এনথালপি চেঞ্জটা কিন্তু অনেক কম হবে। আর এনথালপিজ অফ অ্যাডজর্পশন ফ্রম সেকেন্ড লেয়ার অনওয়ার্ডস আর অ্যাজিউমড টু ইকুয়াল। এটা একটা স্ট্রং অ্যাজাম্পশন যে প্রথম মনোলেয়ারটা তৈরি হয়ে গেল বাই কেমিক্যাল ফোর্স, সেকেন্ড লেয়ারটা তৈরি হচ্ছে ফিজিক্যাল ফোর্স দিয়ে, থার্ড লেয়ারটা তৈরি হচ্ছে ফিজিক্যাল ফোর্স দিয়ে, ফোর্থ লেয়ারটা তৈরি হচ্ছে ফিজিক্যাল ফোর্স দিয়ে, এবং তার ক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে যে এনথালপি অফ অ্যাডজর্পশনটা হচ্ছে একই। এটা কিন্তু একটা স্ট্রং অ্যাজাম্পশন, এটা পরবর্তীকালে দেখবে এটা ভায়োলেটেড হতে পারে আর কি। There is no lateral interaction among the adsorb molecule, যেটা তোমার ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মের ক্ষেত্রেও এটা আমি বলেছিলাম যে ধরো কোনো একটা সলিড সারফেসে একটা মলিকুল অ্যাডজর্ব হলো, তার পাশে যখন আরেকটা মলিকুল অ্যাডজর্ব হতে যাচ্ছে সেখানে অ্যাট্রাকশন বা রিপালশন ফিল করছে না। তাহলে একটা অ্যাক্টিভ সাইটে একটা মলিকুল অ্যাডজর্ব হয়ে যাওয়ার পরে তার অ্যাডজেসেন্ট সাইটে যখন আরেকটা মলিকুল আসছে তার ক্ষেত্রে কিন্তু সেটা ইন্ডিপেন্ডেন্টলি আসতে পারছে। হ্যাঁ, অর্থাৎ ওই সারফেস কভারেজের উপরে কিন্তু এনথালপি অফ অ্যাডজর্পশনটা কোনো রকমভাবে নির্ভর করছে না। A dynamic equilibrium exists between the free adsorbent molecules and the adsorbed molecules on the first layer, and also between the adsorbed molecules in any two successive layer. মানে তোমার যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে ওই যে তোমার ফার্স্ট লেয়ার যেটা, মানে আমি বলছি যে মনোলেয়ার যেটা তৈরি হলো সেইখানে কিছু মলিকুল অ্যাডজর্ব হয়েছিল, সেকেন্ড লেয়ারে কিছু মলিকুল অ্যাডজর্ব, ফার্স্টের সঙ্গে সেকেন্ডের একটা ইকুইলিব্রিয়াম থাকছে, সেকেন্ডের সঙ্গে থার্ডের ইকুইলিব্রিয়াম, থার্ডের সঙ্গে ফোর্থের ইকুইলিব্রিয়াম, অ্যান্ড সো অন, এটা তোমার থাকছে। আর যে গ্যাসটা অ্যাডজর্ব হচ্ছে আইডিয়ালি বিহেভ করছে সেটা তুমি ধরে নিতে পারবে। আর অ্যাডজর্ব মলিকুলস আর ইমোবাইল স্টেট, মানে যে মলিকুলগুলো অ্যাকচুয়ালি অ্যাডজর্ব হয়ে গেলে সে বেসিক্যালি কিন্তু সলিড স্টেটে চলে যাচ্ছে। ঠিক আছে, ফ্রি হলে সে বেসিক্যালি গ্যাস ফেটে থাকছে, আর যে অ্যাডজর্ব হয়ে যাচ্ছে সে কিন্তু তোমার ইমোবাইল স্টেটে চলে যাচ্ছে। তাহলে এই হচ্ছে তোমার বেসিক্যালি অ্যাজাম্পশনসগুলো। এবার এই অ্যাজাম্পশনের উপরে বেস করে তোমার বিইটি অ্যাডজর্পশন আইসোথার্মের ডেরিভেশনটা আমাদের করতে হবে। আচ্ছা, যদিও বিএসসিতে বিইটি অ্যাডজর্পশন আইসোথার্মের ডেরিভেশনটা সিলেবাসে নেই, কিন্তু আমরা বিইটি অ্যাডজর্পশন আইসোথার্মের ডেরিভেশনটাকে করে দিচ্ছি। প্রথম কথা, তোমরা কিন্তু এমএসসি পর সেখানে তোমার লাগবেই, প্লাস বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে সেটা ইউনিভার্সিটি সিলেবাসটা স্ট্রিক্টলি ফলো করবে না। তা টিআইএফআর পরীক্ষা যখন তুমি, সেখানে সিলেবাসটাই ইটসেলফ একটু অ্যাডভান্স, মানে এমএসসি অনেক জিনিসপত্র আছে। কিন্তু আমি চাইছি অ্যাডজর্পশনটা কিছু পড়ানোই হচ্ছে, এ তো ডেরিভেশনটা কিন্তু খুব সহজ ডেরিভেশন, হয়তো মিনিট 20 বা 20-25 মিনিট একটু এক্সট্রা সময় লাগবে। তো এটা করে ফেললে জিনিসটা তোমার কমপ্লিট হয়ে থাকে,
ভবিষ্যতে যদি তোমার নেট বা ইত্যাদির জন্য অ্যাডজর্পশন আইসোথার্ম মানে মানে অ্যাডজর্পশন এই পার্টটাতে মানে যখন তুমি পড়বে সেখানে দেখবে উইথ ডেরিভেশন টেরিভেশন সব পার্ট কিন্তু আমার অ্যাকচুয়ালি করা থাকছে আর এখানে এই যে ক্লাসটা আমি নিচ্ছি সেখানে মানে বিএসসির জন্য এই যে পার্টটা আমি আলোচনা করবো সেইটা একটুখানি আমি অ্যাডভান্স লেভেলে বললাম যেটা তোমাদের সিলেবাসে নেই। হ্যাঁ, কিন্তু আমি পুরো পার্টটাকে করে দিচ্ছি এমএসসির জন্য এবং যারা বিএসসির বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো দেবে তাদের জন্য এটা খুব কাজে লেগে যাবে। তো দেখো এই ডেরিভেশনটা আসবো, এটা সাথে বেশ একটু লম্বা ডেরিভেশন আছে। এর আগে পর্যন্ত যেটা আমরা আলোচনা করলাম সেই পর্যন্ত কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলে নাও। মানে এখন পর্যন্ত যা বলেছি সেটা যদি কথাগুলো পরিষ্কার যদি না হয় বা কোনো একটা কিছু বুঝতে যদি অসুবিধা হয় তো আমায় বলতে পারো। বলো কার কোনো অসুবিধা হয়। বলো, কেউ কিছু বলবে? না স্যার, ঠিক আছে। ঠিক আছে তো? চলো, আচ্ছা এইটা একটু খুব ভালো করে ফলো করার চেষ্টা করো। হ্যাঁ, একদম ডেরিভেশনটা খুব সহজ, আমি আশা করছি বোঝাতে পারবো। তোমরা একটুখানি লম্বা ডেরিভেশন তো একটুখানি স্ট্রিক্টলি ফলো করো তাহলেই বুঝতে পারবে, কনসেন্ট্রেট করো একটুখানি। দ্য মেকানিজম অফ অ্যাডজর্পশন of adsorbent molecules and the adsorbent surface is given as follows. সেটা আমি ল্যাংমোর অ্যাডজর্পশন আইসোথার্মের ক্ষেত্রে মেকানিজম দিয়ে স্টার্ট করেছিলাম। সেখানে মূলত ফার্স্ট স্টেপটা ছিল মানে ল্যাংমোর অ্যাডজর্পশন আইসোথার্মের ক্ষেত্রে শুধুমাত্র কেমিক্যাল অ্যাডজর্পশন হচ্ছে বা মনোলেয়ার তৈরি হচ্ছে। তুমি ইকুইলিব্রিয়ামটা দেখো মানে শুধু প্রথম স্টেপটা আমরা উল্লেখ করেছিলাম যে ফ্রি গ্যাস মলিকুলসগুলো আছে প্লাস হচ্ছে তোমার মানে মানে আমি যে অ্যাডজর্বেট মলিকুলস আছে আর অ্যাডজর্বেন্ট সারফেসটা সেটা বেসিক্যালি সলিড। এবার সেই সলিড সারফেসে গ্যাস মলিকুলগুলো অ্যাবজর্ব হয়ে এএস অর্থাৎ মানে একটা সলিড ইমোবাইল স্টেটে অ্যাবজর্বড সলিড সারফেস হলো এইটা। এবার এ আবার ডিজর্পশন হতে পারে, তাহলে অ্যাবজর্পশনটা যদি করসপন্ডিং রেট কনস্ট্যান্টটা কে এ ওয়ান হয়, এটা ফার্স্ট স্টেপ বলে, তার ডিজর্পশনের রেট কনস্ট্যান্ট আমি লিখলাম কে ডি ওয়ান। তাহলে এই প্রথম যে ইকুইলিব্রিয়ামটা যেটা কেমিক্যাল অ্যাবজর্পশনের জন্য হচ্ছে এটাই শুধুমাত্র ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মের ডেরিভেশনের ক্ষেত্রে আমি ব্যবহার করেছিলাম। কিন্তু বিইটি অ্যাডজর্পশন আইসোথার্মের ডেরিভেশন করতে গেলে যেটা হচ্ছে যে এই যে মনোলেয়ারটা তোমার তৈরি হয়ে গেল, সেই মনোলেয়ারের উপরে কিন্তু আরও গ্যাস মলিকুল অ্যাবজর্ব করে এই টু মলিকুল লেয়ার তৈরি করলো। তারপরে এই টু মলিকুল লেয়ারের উপরে আবার একটা গ্যাস মলিকুল অ্যাবজর্ব করে থ্রি মলিকুল লেয়ার তৈরি করলো অ্যান্ড সমান সমান এন মাইনাস ওয়ান। হ্যাঁ, গ্যাস মলিকুল অলরেডি যে অ্যাবজর্ব হয়েছিল তার উপরে আবার আরেকটা গ্যাস মলিকুল অ্যাবজর্ব হয়ে গিয়ে হচ্ছিল এ মানে টোটাল এনটা লেয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ইকুইলিব্রিয়ামটা যেখানে প্রথম স্টেপটা একদম আলাদা, এটা কেমিক্যাল অ্যাডজর্পশন, আর পরের স্টেপগুলো কিন্তু বেসিক্যালি একই। প্রথমটার জন্য তোমার এনথালপি অফ অ্যাডজর্পশন যা হবে, পরেরগুলোর ক্ষেত্রে এনথালপি অফ অ্যাডজর্পশন অনেকটা কম হবে, কিন্তু সেকেন্ড থার্ড ফোর্থ কিন্তু এই স্টেপগুলোতে এনথালপি অফ অ্যাডজর্পশন কিন্তু সবার ক্ষেত্রে সমান হয়ে যায়। তাহলে ফার্স্ট লেয়ার ইজ অ্যাজিউম টু বি ফর্ম বাই কেমিক্যাল ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য অ্যাডজর্বেন্ট মলিকুলস and the molecules on the adsorbent surface. Therefore, step 1 has a special status in comparison to the rest steps. রেস্ট স্টেপসগুলো সবটাই হচ্ছে ফিজিক্যাল অ্যাবজর্পশন, প্রথমটা হচ্ছে কেমিক্যাল অ্যাবজর্পশন। তাহলে অবভিয়াসলি তোমার প্রথম স্টেপটার স্ট্যাটাসটা অন্য স্টেপগুলোর থেকে একদমই আলাদা হবে, এটা মাথায় রাখতে হবে। আর ইন দ্য স্টেপ 2 onwards, adsorbent molecules are absorbed on the first layer and so on by a physical force, that is ভ্যান ডের ফোর্স অফ অ্যাট্রাকশন। দেখো এই দেখো এই প্রথম লেয়ারটা তৈরি হয়েছে তোমার এই যে একটা 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 করে, তারপরে দেখো টু মলিকুল লেয়ার তৈরি হচ্ছে, এই থ্রি মলিকুল লেয়ার তৈরি হচ্ছে অ্যান্ড সো অন। So consequently, enthalpy of adsorption for the first step is much higher than that of the second step. Obviously, কারণ ফার্স্ট স্টেপটা তৈরি হচ্ছে তোমার কেমিক্যাল ফোর্স দিয়ে বা কেমিক্যাল বন্ডিং দিয়ে। কেমিক্যাল বন্ডিং যেখানে তোমার মানে একটা নর্মাল কোভালেন্ট বন্ডিং যদি হয় তাহলে তার বন্ড এনার্জিটা 300 থেকে 500 কিলোজুল পার মোল হয়। যদি তোমার ভ্যান ডের ওয়াল ইন্টারাকশন তুমি দেখো সেটা হয়তো 20 থেকে 25 কিলোজুল পার মোল, তাহলে কোথায় 300-400, সেখানে কোথায় 20 থেকে 25। তার মানে বোঝাই যাচ্ছে সেকেন্ড স্টেপসের ক্ষেত্রে এনথালপির চেঞ্জটা অনেক অনেক কম হবে, ফার্স্ট স্টেপসের ক্ষেত্রে এনথালপির চেঞ্জটা কিন্তু অনেক অনেক বেশি হয়ে যাবে। আর ইট ইজ অলসো অ্যাজিউম দ্যাট এ ডাইনামিক ইকুইলিব্রিয়াম এক্সিস্ট বিটুইন দ্য ফ্রি অ্যাডজর্বেন্ট মলিকুলস অ্যান্ড দ্য অ্যাডজর্বড মলিকুলস ইন দ্য ফার্স্ট লেয়ার অ্যান্ড অলসো বিটুইন দ্য অ্যাডজর্বড মলিকুলস ইন এনি টু সাকসেসিভ লেয়ার্স। মানে বেসিক্যালি যেটা হচ্ছে কি ধরো মানে এই এখানে এইটা থেকে যদি বুঝতে পারবে তুমি, এখানে যেটা হচ্ছে যে এই যে ফ্রি গ্যাস মলিকুলের সঙ্গে মনোলেয়ার তৈরি হয়েছে যেটা তার সঙ্গে ইকুইলিব্রিয়াম থাকছে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এই যে
টু মলিকুল লেয়ার, তার সঙ্গে হচ্ছে এদের মানে যে ইকুইলিব্রিয়ামগুলো এক্সিস্ট করে সেটাই আমি এখানে বলেছি। ইট ইজ অলসো অ্যাজিউম দ্যাট এ ডাইনামিক ইকুইলিব্রিয়াম এক্সিস্ট, গতিশীল সাম্য অবস্থা মেনটেন থাকছে between the free adsorbed molecules and the adsorbed molecules in the first layer, and also between the adsorbed molecules in any two successive layers. আর এবার আমি দেখো প্রথম স্টেপটাকে একটু ভালো করে দেখি। let us first consider the equilibrium between adsorption and desorption processes in step 1. the step 1টাকে আমি প্রথমে স্পেশাল এমফাসিস দিয়ে ভাবছি। let theta 0 and theta 1 are the fraction of surface sites lying vacant and filled up by one molecule layer respectively. তা থিটা জিরোটা হচ্ছে তোমার বেসিক্যালি কতখানি পোর্শন ফাঁকা পড়ে আছে অ্যাক্টিভ সাইজগুলোর মধ্যে, আর থিটা ওয়ানটা হচ্ছে তোমার ওয়ান মলিকুল লেয়ার তৈরি হচ্ছে কতখানি জায়গা জুড়ে। মানে আমি এটা বলতে চাইছি আর কি, মানে সরি মানে এই যে ধরো ধরো এই যে এই টোটাল যে সারফেসটা আছে, এই যে দেখো এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এগুলো আমি থিটা জিরো বলছি। আর মনোলেয়ার, শুধু মনোলেয়ার তৈরি হয়েছে, দেখো এইখানটা মনোলেয়ার তৈরি হয়েছে, এইখানে মনোলেয়ার তৈরি হচ্ছে, এটাকে আমি থিটা ওয়ান নাম দিচ্ছি। সেটাই বলা হচ্ছে থিটা জিরো অ্যান্ড থিটা ওয়ান আর দ্য ফ্র্যাকশন অফ দ্য সারফেস সাইজ লাইং ভেকেন্ট অ্যান্ড ফিল্ড আপ বাই ওয়ান মলিকুল লেয়ার রেসপেক্টিভলি। তাহলে ইফ সিগমা বি দ্য নাম্বার অফ অ্যাক্টিভ সাইজ পার ইউনিট এরিয়া, দেন রেট অফ অ্যাবজর্পশন কী হবে, ওই কে এ থিটা জিরো সিগমা ইন্টু পি হবে। আমি যেটা ওয়ান মাইনাস থিটা লিখেছিলাম, কারণ যদি তোমার ফিজিক্যাল অ্যাবজর্পশন না হয় যে আইদার মনোলেয়ার তৈরি হয়েছে বা হয়নি, তখন যদি আমার কতখানি ফ্র্যাকশন অলরেডি অকুপাই যে থিটা হতো, কতখানি ফ্র্যাকশন আনঅকুপাই সেটাকে আমি ওয়ান মাইনাস থিটা বলতাম। আর এই পার্টিকুলার কেসে সেই ওয়ান মাইনাস থিটাটাই এখানে হচ্ছে থিটা জিরো। রেট অফ অ্যাবজর্পশন হচ্ছে অ্যাবজর্পশনের জন্য রেট কনস্ট্যান্ট ফর দ্য স্টেপ ওয়ান। আর এবারে এখানে অনেকগুলো অ্যাবজর্পশন প্রসেস, অনেকগুলো ডিজর্পশন প্রসেস থেকে যাওয়ার জন্য অনেকগুলো রেট কনস্ট্যান্ট ফর দ্য অ্যাবজর্পশন প্রসেস লিখতে হবে, অনেকগুলো রেট কনস্ট্যান্ট ফর দ্য ডিজর্পশন প্রসেস লিখতে হবে। আর অনেকগুলো রেট কনস্ট্যান্ট ফর দ্য অ্যাবজর্পশন প্রসেস লিখছি মানে সেগুলোকে আমি সেট সাফিক্স 1 2 3 4 ইত্যাদি আমি এক্সপ্রেস করবো। সিমিলারলি ডিজর্পশনের ক্ষেত্রেও তাই, যে K1 K2 K3 বা KD1 KD2 KD3 এগুলো আমি ইউজ করবো। রেট অফ অ্যাবজর্পশন KA1 থিটা জিরো সিগমা ইন্টু পি, এটা। আর রেট অফ ডিজর্পশন হয়ে যাচ্ছে তোমার KD1 থিটা 1 ইন্টু সিগমা, যেখানে সিগমাটা হচ্ছে উইথ দ্য নাম্বার অফ অ্যাক্টিভ সাইজ পার ইউনিট এরিয়া। আর এবারে KA1 and KD1 are the rate constant for the adsorption and desorption processes of step 1 respectively, and P is pressure of the gas. আর এবারে যখন ইকুইলিব্রিয়াম মেনটেন করে গেল তখন কি হলো, রেট অফ অ্যাডজর্পশন ইকুয়াল রেট অফ ডিজর্পশন হয়ে গেল, অর্থাৎ KA1 থিটা জিরো সিগমা পি ইকুয়াল টু KD1 থিটা 1 সিগমার সঙ্গে সমান হয়ে গেল। এবং এখান থেকে দুদিক থেকে তুমি সিগমা বাদ দিয়ে দাও, তাহলে KA1 থিটা জিরো পি সেটা হয়ে গেল KD1 ইন্টু থিটা 1। এবারে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য স্টেপ 1 সেটা হচ্ছে এই অ্যাবজর্পশন প্রসেসের জন্য রেট কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ডিজর্পশন প্রসেসের জন্য রেট কনস্ট্যান্ট, এই যে রেশিওটা সেটাকে তোমার কি হয়ে যাচ্ছে এখান থেকে দেখো, এটা হয়ে যাচ্ছে তোমার KA1 বাই KD1 হচ্ছে থিটা 1 বাই থিটা জিরো ইন্টু পি, ঠিক আছে, থিটা 1 বাই থিটা জিরো ইন্টু পি। আচ্ছা, ইফ অনলি মনোলেয়ার ইজ ফর্ম অ্যাজ ইন কেস অফ কেমিজর্পশন, দেন থিটা 1টাকে তুমি থিটা লিখবে আর থিটা জিরোটাকে 1 মাইনাস থিটা লিখবে। তখন এখান থেকে Q1টা তোমার লিখতে হবে থিটা বাই 1 মাইনাস থিটা ইন্টু পি, বা এখান থেকে থিটা ইকুয়াল টু হয়ে যেত K1P বাই 1 প্লাস Q1P। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম। তার মানে আমি কিন্তু সেকেন্ড থার্ড ফোর্থ এই স্টেপগুলোকে পুরো ইগনোর করি, শুধুমাত্র প্রথম স্টেপটাই ঘটছে, তাহলে কিন্তু আমি অটোমেটিক্যালি ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মটা পেয়ে যাব, ঠিক আছে। যেটা আমি আগে অলরেডি আলোচনা করেছি এবং তার সঙ্গে তুমি কম্পেয়ার করে দেখে নিতে পারো অ্যাকচুয়ালি কী হচ্ছে জিনিসটা। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে এখানে তো শুধুমাত্র মনোলেয়ার তৈরি হয়ে থেমে নাই, টু মলিকুল লেয়ার, থ্রি মলিকুল লেয়ার এসব তৈরি হয়েছে। এবার দেখি টু মলিকুল লেয়ারের ক্ষেত্রে কি হচ্ছে। লেট আস নাও কনসিডার আদার স্টেপস। ইফ থিটা 1 and theta 2 be respectively the fraction of the surface size covered by one molecule lying vacant and filled up with an adsorbed layer of two molecules in thickness, in then for step 2 at equilibrium we can write dot dot dot। মানে ব্যাপারটা কি বলছি, ধরো আমার এই যে পার্টটা, এই যে এইটুকু পার্ট হচ্ছে থিটা 1 বা এইখানটা হচ্ছে থিটা 1, হ্যাঁ, এর মধ্যে পড়ে যে একটা করে মনোলেয়ার তৈরি হচ্ছে। এবার বাকিটা দেখো এই যে জায়গাটা, এই জায়গাটা বাইমলিকুলার লেয়ার তৈরি হয়েছে, এইখানটা একটা বাইমলিকুলার লেয়ার তৈরি হয়েছে। এবার আমি যেটা বলছি যে তোমার থিটা 2 হচ্ছে বেসিক্যালি এই টু মলিকুল লেয়ার তৈরি হয়েছে, সেইটা হচ্ছে তোমার থিটা 2, হ্যাঁ। তাহলে থিটা 1টা হচ্ছে ওয়ান মলিকুল লেয়ার তৈরি হয়েছে, তার ফাঁকা পোর্শন কতটা, মানে এই জায়গাটা থিটা 1 এর মধ্যে পড়ছে,
আর এইটা হচ্ছে তোমার থিটা 2 এর মধ্যে পড়ছে, ঠিক আছে? তাহলে let us now consider other steps. If theta 1 and theta 2 be respectively the fractions of the surface size covered by one molecule lying vacant and filled up with an adsorbed layer of two molecules in thickness, then for step 2 at equilibrium we can write Ka2 theta 1p, কারণ সেকেন্ড স্টেপের জন্য রেট অফ অ্যাডজর্পশন কনস্ট্যান্ট, অ্যাডজর্পশনের করসপন্ডিং কনস্ট্যান্ট হচ্ছে Ka2, ডিজর্পশনের কনস্ট্যান্টটা হচ্ছে তোমার Kd2, এইটা Ka2 theta 1p equal to Kd2 theta 2. The equilibrium constant for step 2 is given as, এই স্টেপটার জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K2 টা হয়ে গেল কত, Ka2 বাই Kd2, সেটা হয়ে যাচ্ছে তোমার থিটা 2 বাই থিটা 1 ইন্টু পি এখান থেকে। তাহলে থিটা 2 বাই থিটা 1 ইন্টু পি। তাহলে দেখো সিমেট্রিটা দেখো, এইখানে যেমন হলো K1টা হচ্ছে থিটা 1 ইন্টু থিটা 0 ইন্টু পি, সেকেন্ডটার জন্য হলো থিটা 2 বাই থিটা 1 ইন্টু পি। তাহলে এবার তুমি বলো তো একই রকম থার্ড ফোর্থ ফিফথ সিক্স ইত্যাদি তুমি করো, তাই কি হচ্ছে থার্ড স্টেপের জন্য তুমি লিখতে পারবে থিটা 3 বাই থিটা 2 ইন্টু পি, যেখানে থিটা 2 হচ্ছে ফ্র্যাকশন আনঅকুপাইড, মানে ফ্র্যাকশন ফ্রি, যেখানে টু মলিকুলার লেয়ার তৈরি হয়েছে, আর থিটা 3 হচ্ছে যে কতখানি ফ্র্যাকশন হচ্ছে 3 মলিকুলার লেয়ার তৈরি করেছে। মানে বেসিক্যালি একদম এই ছবিতে করে তুমি বলো, তাহলে হচ্ছে এই যে পার্টটা, ধরো এই যে জায়গাটা হচ্ছে থিটা 2, মানে এখানে দুটো মলিকুলার লেয়ার তৈরি হওয়ার পর কতখানি পোর্শন ফাঁকা হয়ে গেছে, আর এইটা তুমি দেখতে পাচ্ছ যে এখানে 3টে মলিকুলার লেয়ার তোমার তৈরি হচ্ছে, সেটা বেসিক্যালি তোমার থিটা 3। তাহলে থিটা 3 বাই থিটা 2, সেটা কে থিটা হয়ে গেল থিটা 3 বাই থিটা 2 ইন্টু পি। K4টা একই রকম হবে থিটা 4 বাই থিটা 3 ইন্টু পি। এভাবে করে Knটা তুমি লিখতে পারো থিটা n বাই থিটা n মাইনাস 1 ইন্টু পি। তাহলে যেমন করে 1 এবং 2 এই দুটো স্টেপ করে দেখালাম, এবং থার্ড ফোর্থ ইত্যাদি ক্ষেত্রে তুমি এই সিচুয়েশনটাকে দেখতে পাচ্ছ। আচ্ছা এবারে দেখো, এই যে থিটা n মাইনাস 1 and theta n are respectively the fractions of the surface size covered by an adsorbed layer of n minus 1 molecules in thickness lying vacant and filled up with an adsorbed layers of n molecules in thickness. আর এবারে দেখো যেটা কথা, সেটা হচ্ছে যে আমি যেটা অ্যাজাম্পশনের মধ্যে বলেছিলাম, ফার্স্ট লেয়ারটা স্পেশাল, কারণ সেখানে কেমিক্যাল ফোর্স দিয়ে বা কেমিজর্পশন হচ্ছে বা কেমিক্যাল ফোর্স দিয়ে সে বেসিক্যালি অ্যাবজর্ব হচ্ছে। এবারে সেকেন্ড, মানে দেখো ফার্স্ট লেয়ারের উপরে সেকেন্ড লেয়ার তৈরি হলো, সেকেন্ডের পরে থার্ডের পরে ফোর্থ, এই প্রত্যেকটার ক্ষেত্রেই যেহেতু সবটাই ফিজিক্যাল ফোর্স অফ অ্যাট্রাকশন বা ভ্যান ডের ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে অ্যাবজর্ব হচ্ছে, যে প্রত্যেকটা ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে তুমি ইকুয়াল ধরে নাও। ইটস অ্যান অ্যাজাম্পশন। ইট ইজ অ্যাজিউম দ্যাট equilibrium constant K2, K3, K4 dot 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 Kn are all equal and equal to that of the condensation of the vapor, মানে enthalpy of condensation of the vapor। মানে বেসিক্যালি দেখো, যখন গ্যাস মলিকুলগুলো কনডেন্স করে লিকুইড তৈরি করে, তার ক্ষেত্রে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা, সেটা ভ্যান ডের টাইপ অফ অ্যাট্রাকশন। আর এখানেও একটা মলিকুলার লেয়ার অলরেডি তৈরি হয়ে গেছে, সেকেন্ড লেয়ারটা যখন তৈরি হচ্ছে বা থার্ড লেয়ারটা তৈরি হচ্ছে, সেখানেও কিন্তু তুমি দেখো বেসিক্যালি একটা ভ্যান ডের ফোর্স অফ অ্যাট্রাকশনটা যে রেসপন্সিবল ফ্যাক্টর। তো সেই জন্য সেখান থেকে বলা হচ্ছে যে এই যে সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ, মানে সেকেন্ড স্টেপ অনওয়ার্ডস যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা হচ্ছে কনডেনসেশন প্রসেসের জন্য যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তার সঙ্গে সমান। আর কনডেনসেশন প্রসেস মানে আমি এইটা বলছি, মানে ভেপার থেকে লিকুইড, এই যে ইকুইলিব্রিয়ামটা, সেটা হচ্ছে কনডেনসেশন ইকুইলিব্রিয়াম। মানে যেমন করে ভেপার থেকে লিকুইড ফেটে যায় বাই ভ্যান ডের ফোর্স অফ অ্যাট্রাকশন, তেমন যেটা হচ্ছে যে তোমার ওই সেকেন্ড লেয়ারে যে গ্যাস মলিকুলগুলো অ্যাবজর্ব হচ্ছে বা থার্ডের ক্ষেত্রে যে গ্যাস মলিকুলগুলো অ্যাবজর্ব হচ্ছে, তার ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামটা বেসিক্যালি একই। মানে এক্ষেত্রে দেখো মানে একটা গ্যাস ফেজ থেকে একটা ইমোবাইল ফেজে গেল, লিকুইড ফেজে, আর যখন গ্যাস মলিকুলগুলো সেকেন্ড থার্ড বা ফোর্থ লেয়ারে অ্যাবজর্ব হচ্ছে, সেখানেও কিন্তু গ্যাস ফেজ থেকে সে একটা ইমোবাইল ফেজে গেল। এখানেও ফোর্স অফ অ্যাট্রাকশনটা হচ্ছে ভ্যান ডের ফোর্স অফ অ্যাট্রাকশন, ওখানেও ফোর্সটা হচ্ছে ভ্যান ডের ফোর্স অফ অ্যাট্রাকশন। মানে আমি কিন্তু ফার্স্ট লেয়ার যেটা মনোলেয়ার যেটা তৈরি হলো কেমিজর্পশনের জন্য, ওটাকে আমি আলাদা করে রাখছি। সেখানে K2, K3, K4 তারা K এর সঙ্গে সমান, যে কেটা হচ্ছে এই যে প্রসেসটা তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আচ্ছা বল, এই প্রসেসের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে? একটা লিকুইডের অ্যাক্টিভ মাস বা ভেপারের অ্যাক্টিভ মাস। আচ্ছা লিকুইডের অ্যাক্টিভ মাস 1 ধরে নেওয়া হয়, আর ভেপারের অ্যাক্টিভ মাস হচ্ছে তোমার স্যাচুরেটেড ভেপার প্রেশারটা। তাহলে এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা বেসিক্যালি 1/P0 হলো, যেখানে P0টা হচ্ছে তোমার স্যাচুরেটেড ভেপার প্রেশার। ঠিক আছে? তাহলে এই যে হোয়ার অ্যাক্টিভিটি অফ পিওর ভেপার ক্যান বি রিটেন অ্যাজ P0, হুইচ ইজ দ্য স্যাচুরেটেড ভেপার প্রেশার, অ্যান্ড অ্যাক্টিভিটি অফ দ্য পিওর লিকুইড ইজ টেকেন ইউনিট। তাহলে এই এক্সপ্রেশনটা কি তুমি পরে খুব কাজে লাগাবো, একটু খেয়াল রাখো 10 নম্বর ইকুয়েশনে এটা হচ্ছে 1/P0। আচ্ছা তো ভালো। আচ্ছা এবারে দেখো, তুমি যখন এই যে 7 নম্বর ইকুয়েশনটা পেয়েছো, K2টা যদি থিটা 2 ইন্টু থিটা 1 ইন্টু পি হয়, তাহলে থিটা 2টাকে লিখবো K2 ইন্টু থিটা 1 ইন্টু পি। তাহলে এই 7 নম্বর ইকুয়েশন থিটা 2টা কত হবে? K2 ইন্টু থিটা 1 ইন্টু পি। আর এবার থিটা 1 পিটা আবার কেমন দেখো এখান থেকে,
থিটা ওয়ান যেটা থিটা ওয়ানটা হচ্ছে কি কে ওয়ান ইন্টু থিটা জিরো ইন্টু পি। দেখো তুমি যেটা লিখলে এখানে যে থিটা টুটা হচ্ছে থিটা ওয়ান কে ইন্টু পি। আচ্ছা ঠিক একই রকম করে আমি থিটাকে লিখতে পারি থিটা টু কে ইন্টু পি 8 নম্বর ইকুয়েশনে। 8 নম্বর ইকুয়েশনে দেখে এখান থেকে থিটা কত হবে থিটা টু ইন্টু কে সি ইন্টু পি। আর এবার থিটা টুটা তুমি এখান থেকে বসিয়ে দিতে পারো, বসিয়ে দিলে কি হচ্ছে থিটা টু কে ইন্টু পি সেটা হচ্ছে তোমার থিটা টু সমান আবার যে থিটা ওয়ান ইন্টু কেপি, এই যে থিটা টু সমান থিটা ওয়ান ইন্টু কেপি তুমি এখানে বসিয়ে দিলে থিটা ওয়ান কেপিটা স্কোয়ার হয়ে গেল। ঠিক এখন থিটা ফোরটাকে তুমি লিখে থিটা থ্রি ইন্টু কেপি আর থিটা থ্রি এর জায়গায় এক্সপ্রেশনটা বসিয়ে দিলে সেটা হয়ে যাবে কত তোমার বেসিক্যালি থিটা ওয়ান কেপিটা কিউ। এইরকম করে তুমি যদি থিটা এনটাকে লেখো থিটা এনটা হচ্ছে থিটা এন মাইনাস ওয়ান ইন্টু কেপি আর থিটা এন মাইনাস ওয়ানকে তুমি বসাও তাহলে সেটা হয়ে যাবে থিটা ওয়ান কেপি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তা থিটা টুটা হলো থিটা ওয়ান ইন্টু কেপি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা বুঝতে পারলে তো? আমি জাস্ট ওই ইকুয়েশনের মানে থিটা মানে 7 নম্বর ইকুয়েশনের থিটা টুটা থিটা ওয়ান ইন্টু কেপি পেয়েছো। এবার থিটা টুটা হচ্ছে থিটা টু ইন্টু কেপি, এবার থিটা টু এর জায়গায় থিটা ওয়ান কেপিটাকে বসিয়ে দাও তাহলে হয়ে গেল থিটা ওয়ান কেপিটা স্কোয়ার। তার মানে থিটা থ্রি বললে সেটা হয়ে যাবে থিটা ওয়ান কেপি টু দি পাওয়ার স্কোয়ার। তা থিটা এন বললে অটোমেটিক্যালি সেটা হয়ে যাবে তোমার থিটা ওয়ান ইন্টু কেপি হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা বুঝতে পারলে এই পর্যন্ত? ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। আর এবারে দেখো টোটাল যে ফ্র্যাকশনটা মানে প্রথমটা হচ্ছে একদম ফ্রি কতটা, মনোলেয়ার তৈরি হচ্ছে কতটায়, টু মলিকুল লেয়ার তৈরি হচ্ছে কতটা, থ্রি মলিকুল লেয়ার তৈরি করছে কতটা, এইটার যোগফলটা সবসময় ওয়ান হবে, তাহলে ফ্র্যাকশনের যোগফল সেটা আনলে ওয়ান হবে। আচ্ছা থিটা জিরোটাকে লিখলাম, থিটা ওয়ানটাকে লিখলাম, থিটা টু এর জায়গায় লিখছি থিটা ওয়ান কেপি, থিটা থ্রি এর জায়গায় লিখছি থিটা ওয়ান কেপিটা স্কোয়ার, এরকম থিটা এনটাকে লিখলাম থিটা ওয়ান কেপি হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা থিটা জিরো যেমন আছে থাক, আমি এখান থেকে থিটা ওয়ান কমন নিয়ে নিলাম, ওয়ান প্লাস কেপি স্কোয়ার প্লাস ডট 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 কেপি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হলো এটা। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এইখানে এইটা হচ্ছে তোমার থিটা জিরোটা হচ্ছে অবশ্যই থিটা ওয়ান বাই কে ওয়ান ইন্টু পি, যেটা তুমি ইকুয়েশন 5-এ পেয়েছো। এই যে এখান থেকে দেখো তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ থিটা জিরোটা হচ্ছে থিটা ওয়ান বাই কে ওয়ান ইন্টু পি, এটা তুমি পেয়েছো। তো সেটা আমি লিখলাম যে থিটা জিরোটা হচ্ছে থিটা ওয়ান ইন্টু কে ওয়ান ইন্টু পি। আচ্ছা এবারে এখানে থিটা ওয়ান আছে, এবারে এইটা বলো তো দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 করে আপ টু এন মাইনাস ওয়ান টার্ম, এবং তাহলে সেটা কত হয় অ্যাকচুয়ালি ওয়ান বাই ওয়ান মাইনাস কেপি হয়। ওয়ান বাই ওয়ান মাইনাস কেপি তুমি এক্সপানশন করলে মানে বেসিক্যালি দেখো ওয়ান বাই ওয়ান মাইনাস এক্সটা এক্সপানশন করে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু প্লাস ডট ডট ডট, এখানে এক্স্যাক্টলি তাই। তাহলে এইটা হচ্ছে দেখো অ্যাকচুয়ালি ওয়ান বাই কে ওয়ান মাইনাস কেপি। ঠিক আছে, এই যে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 করে ওরকম এন মাইনাস ওয়ানটা টার্ম আছে, সেটা কি হবে না এই ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স বা ওয়ান বাই ওয়ান মাইনাস কেপি তার ফর্মুলা হচ্ছে বেসিক কথা এক্সপানশন করলে জিনিসটা এটা দাঁড়াচ্ছে। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি থিটা ওয়ান বাই কে ওয়ান পি প্লাস থিটা ওয়ান বাই ওয়ান মাইনাস কেপি, এইটা ইকুয়াল টু তোমার ওয়ান হয়ে গেল। আচ্ছা এবার যদি যোগ করে নাও থিটা ওয়ানটাকে কমন নিয়ে নাও, দেখো কে ওয়ান পি ইন্টু ওয়ান মাইনাস কেপি, এখানে চলে গেল ওয়ান মাইনাস কেপি প্লাস কে ওয়ান পি, এটা অ্যাকচুয়ালি ওয়ান। তো সেখান থেকে থিটা ওয়ানের একটা এক্সপ্রেশন বেরোচ্ছে কে ওয়ান পি ইন্টু ওয়ান মাইনাস কেপি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কেপি প্লাস কে ওয়ান পি, এটা হচ্ছে থিটা ওয়ানের এক্সপ্রেশন বেরোলো। আজ এবার এখানে একটা জিনিস খেয়াল করো যে তুমি এই যেটা মানে যদি কে ওয়ান বাই কেটাকে তুমি সি লেখো, কে ওয়ান বাই কেটাকে তুমি সি লেখো, তাহলে সেখান থেকে কে ওয়ানের জায়গায় লিখতে পারে কত কে ইন্টু সি, তাহলে এখানে কে ওয়ানের জায়গায় কে ইন্টু সি লিখলাম, পি ওয়ান মাইনাস কেপি হলো। আর এইখানে দেখো কে ওয়ানের জায়গায় তুমি কে ইন্টু সি যদি লিখে দাও, কে ইন্টু সি লিখে দিলে তাহলে এটা হয়ে গেল ওয়ান মাইনাস কেপি প্লাস কে ইন্টু সি ইন্টু পি, একসাথে করলে ওয়ান প্লাস সি মাইনাস ওয়ান ইন্টু কেপি। তা দেখো এখানে থিটা ওয়ানটা আমি জাস্ট বের করে ফেললাম, সেটা হচ্ছে সি কেপি বাই ওয়ান মাইনাস সি কেপি ওয়ান মাইনাস কেপি বাই ওয়ান প্লাস সি মাইনাস ওয়ান ইন্টু কেপি। এটা দেখো এই জাস্ট এই পর্যন্ত যেটা করেছি মানে এখান থেকে শুরু করে, তাতে কারো যদি কোনো অসুবিধা থাকে বলো, কোনো স্টেপ যদি বুঝতে অসুবিধা থাকে তো বলতে পারো। কোনো অসুবিধা? হ্যাঁ স্যার ঠিক আছে। এখান থেকে প্রত্যেকটা ঠিক আছে স্যার। বোঝার চেষ্টা করবে। আর এবারে দেখো, এবারে যদি আমি বলি যে লেট n be the total number of active sites present over the surface and n total be the total number of molecules
অ্যাবজর্ব অন দ্য সারফেস, দেন কি হবে তুমি খেয়াল করো। টোটাল তোমার এনটা অ্যাক্টিভ সাইজ আছে, এনটা অ্যাক্টিভ সাইজের মধ্যে কিছুটা পোর্শন তো পুরো ফাঁকা, সেখানে কোনো মলিকুলের নেই। থিটা1 ফ্র্যাকশন আছে, সেই থিটা1 ফ্র্যাকশনে তুমি একটা করে মলিকুল অ্যাবজর্ব হয়েছে, থিটা2 ফ্র্যাকশনে দুটো করে মলিকুল অ্যাবজর্ব হয়েছে, থিটা3 ফ্র্যাকশনে তোমার তিনটে করে মলিকুল অ্যাবজর্ব হয়েছে। তার মানে আমি কি করছি না, যদি তোমার ধরো এই যে জাস্ট এন যদি তোমার টোটাল নাম্বার অফ অ্যাক্টিভ সাইজ হয়, তাহলে মনোলেয়ার তৈরি হয়েছে কতগুলো অ্যাক্টিভ সাইজে, সেটা এন ইন্টু থিটা1, এবং সেখানে এক একটা মনোলেয়ার যেহেতু তৈরি হয়েছে, তাহলে তোমার বেসিক্যালি কি হচ্ছে, যতগুলো অ্যাক্টিভ সাইজ সে মনোলেয়ার তৈরি হয়েছে ততগুলো গ্যাস মলিকুল অ্যাকচুয়ালি অ্যাবজর্ব হয়েছে, তাহলে এন থিটা1 ইন্টু 1 হলো। আগে তারপরে দেখো যদি থিটা2টা হচ্ছে যে বাইমলিকুলার লেয়ারটা, মানে 2 মলিকুলার লেয়ার তৈরি হচ্ছে, সেই ফ্র্যাকশনটা যদি তোমার থিটা2 হয়, তাহলে নাম্বার অফ অ্যাক্টিভ সাইজকে থিটা2 দিয়ে যদি আমি গুণ করে দিই, সেটা পেলাম, সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কতগুলো অ্যাক্টিভ সাইজে দুটো করে মলিকুল অ্যাবজর্ব হয়েছে, তাহলে সেই সংখ্যাটা কত হবে, এন থিটা2 ইন্টু 2। ঠিক একই রকমভাবে তিনটে মলিকুল থেকে লেয়ার তৈরি হয়েছে, কতগুলো অ্যাক্টিভ সাইজ বেসিক্যালি ওই পারপাসে ইউজড হয়েছে না, সেটা হচ্ছে এন ইন্টু থিটা3। তাকে তুমি গুণ করলে 3 দিয়ে, জাস্ট এইটার জন্য যে যেটা তিনটে মলিকুল থেকে লেয়ারটা তৈরি হয়েছে, সেখানে অ্যাকচুয়ালি কতগুলো গ্যাস মলিকুল অ্যাবজর্ব হয়েছে। তাই এইরকম করে লাস্টেরটা যদি এন মলিকুলার লেয়ার তৈরি হয়, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এটা এন ইন্টু এন, এইটা ক্যাপিটাল এন, এইটা তুমি যোগ করে ফেলো, যোগ করে ফেলে কি হচ্ছে দেখো, এনটা কমন রয়ে গেল, থিটা1, এবারে তোমার থিটা2 থিটা3 থিটা4 তার এক্সপ্রেশনগুলোকে বসিয়ে দিলাম। থিটা2টা হচ্ছে থিটা1 ইন্টু কেপি, থিটা3টা হচ্ছে থিটা1 কেপি তার স্কোয়ার, ঠিক একই রকমভাবে থিটা এনটা হচ্ছে থিটা1 ইন্টু কেপি টু দি পাওয়ার এন মাইনাস 1 এটা। এবার এন টোটাল বাই এনটাকে করো, এখান থেকে পুরোটাকে থিটা1 কমন নিয়ে না, তাহলে 1 প্লাস 2 কেপি প্লাস 3 কেপি স্কোয়ার ডট 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 প্লাস হচ্ছে এন কেপি হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। দেখো এই ভেতরের এক্সপ্রেশনটি ইজ নাথিং বাট 1 বাই 1 মাইনাস কেপি তার স্কোয়ার, মানে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস ডট 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 ডট, তার এক্সপানশনটা তো 1 মাইনাস তোমার ওই 1 মাইনাস এক্সটা স্কোয়ার হয়। তো এই যে জিনিসটা দাও না, সেটা থিটা1 বাই 1 মাইনাস কেপি তার স্কোয়ার। ঠিক আছে, এবার থিটা1 এর এক্সপ্রেশনটা আমি অলরেডি আগের পাতায় বের করে রেখেছি, সি কেপি 1 মাইনাস কেপি বাই 1 প্লাস সি মাইনাস 1 ইন্টু কেপি আমি বসিয়ে দিলাম। তো দেখো এখানে এন টোটাল বাই এন হয়ে গেল, এবার থিটা1 এর জায়গায় সি কেপি ইন্টু 1 মাইনাস কেপি ডিভাইডেড বাই 1 প্লাস সি মাইনাস 1 ইন্টু কেপি, আর অলরেডি এখানে 1 মাইনাস কেপিটা স্কোয়ারটা ছিল, তাহলে 1 মাইনাস কেপি আর 1 মাইনাস কেপি একটা তোমার কেটে চলে গেল, তাহলে কি পড়ে রইল, সি কেপি বাই 1 মাইনাস কেপি ইন্টু 1 প্লাস সি মাইনাস 1 ইন্টু কেপি, এটা। তাহলে দেখো এন টোটাল বাই এন সেটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি এইটা। তো এরকম একটা এক্সপ্রেশন তুমি পেয়ে যাবে। তো দেখো তো এই যে এই আপু মানে এই জায়গাটা মেন অঙ্কটা হচ্ছে এই জায়গাটাতে, যে তোমার এই 12 নম্বর ইকুয়েশন এবং তার পরবর্তীকালে 13 নম্বর ইকুয়েশনটা কেমন করে এলো, প্রত্যেকটা স্টেপ একটুখানি ভালো করে দেখো, দরকার হলে খাতায় লেখো, লিখে যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে বলো। তুমি একটু 30 সেকেন্ড সময় নাও, যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে বলে যে হ্যাঁ এই স্টেপটা কী করে এলো বুঝতে পারছি না, এরকম যদি আমায় বলো আমি তাহলে বলে দেবো। দেখো ঠিক আছে, দেখো কারো কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে তো? দেখো এবারে আমাদের চেনা ফর্মে আমি নিয়ে চলে আসবার একটা দুটো স্টেপের পরই। দেখো এই let Vm be the volume of the gas required to form a complete monolayer, মানে একদম ইউনিমলিকুলার লেয়ারটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে, তার জন্য কতখানি গ্যাস মলিকুল অ্যাবজর্ব হয়েছে তার ভলিউমটা, অ্যান্ড ভি বি দ্য টোটাল ভলিউম অফ দ্য গ্যাস অ্যাবজর্ব ওভার দ্য সলিড, মানে মানে তোমার একটা লেয়ার তৈরি হলে যতটা গ্যাস মলিকুল অ্যাবজর্ব হতো, এবার তোমার এখানে মানে কিছু পোর্শন ফাঁকা পড়ে আছে, সেখানে কোনো হয়তো মলিকুল অ্যাবজর্বই হয়নি, আবার কিছু জায়গায় হচ্ছে মনোলেয়ার তৈরি হয়েছে, কোথায়
দুটো লেয়ার তৈরি হতে, কখন তিনটা লেয়ার তৈরি হতে ইত্যাদি করে, তাহলে অবভিয়াসলি এরকম মানে পুরো মনোলেয়ারটা তৈরি হলে যে ভলিউমের গ্যাস অ্যাবজর্ব হবে আর অ্যাকচুয়ালি যে যতগুলো গ্যাস মলিকুল অ্যাবজর্ব হয়েছে সেটা তোমার আলাদা কিছু একটা। তো ভি বি দ্য টোটাল ভলিউম অফ দ্য গ্যাস অ্যাবজর্ব ওভার দ্য সলিড, দেন অ্যাজিউমিং দ্য গ্যাস টু বি আইডিয়াল উই ক্যান রাইট ভি বাই ভি এম ইকুয়াল টু এন টোটাল বাই এন। ঠিক আছে, এন টোটালটা হচ্ছে সত্যি সত্যি কতগুলো গ্যাস মলিকুল অ্যাবজর্ব হয়েছে, আর এনটা হচ্ছে তোমার যতগুলো অ্যাক্টিভ সাইট অর্থাৎ মনোলেয়ার তৈরি করে কতগুলো মাস মলিকুল অ্যাবজর্ব হতো। আর টেম্পারেচার প্রেসার কিন্তু দুজনের ক্ষেত্রে আমি একই রেখেছি, তাহলে সার্টেনলি ভি বাই ভি এম ইকুয়াল টু এন টোটাল বাই এন। তাহলে এখানে এন টোটাল বাই এন এর জায়গায় তুমি ভি বাই এম বসাতে পারো। তা কী হলো, তাহলে ভি বাই এম হয়ে গেল সি কেপি বাই 1 + c - 1 কেপি ইন্টু 1 - কেপি। আর এবারে আমি যেটা করছি যে উভয় পক্ষে আমি P0 যেটা স্ট্যান্ডার্ড প্রেসারকে আমি ভাগ করে দিচ্ছি, সরি ভাগ করছি না, মানে দাদা হচ্ছে পি সমান কে হচ্ছে 1/P0। সেটা হচ্ছে যেহেতু আমি বলেছিলাম যে যেটা স্টেপ 2, 3, 4, 5 যেখানে তোমার অ্যাবজর্পশনগুলো হচ্ছে বাই সাম ফিজিক্যাল ভ্যান ফোর্স, সেই জন্য আমি তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে যাতে কনডেন্সেশন প্রসেসের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে সমান করেছিলাম। সেই কেটা কি ছিল 1/P0 ছিল, যেখানে P0 হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেসার। তো আমি এখানে সেই কাজটাকে করছি, সেটা হচ্ছে যে সিটা হচ্ছে কেটা হচ্ছে 1/P0, তাহলে কী হবে, এটা সি P/P0, এটা হলো 1 + c - 1 P/P0, আর এটা হচ্ছে 1 - P/P0। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা ইজ দ্য ফেমাস ফর্ম অফ দ্য, মানে ফেমাস বলবো না, এর থেকে আর একটা ভার্সন আমি পরে দেখাবো। দিস ইজ দ্য বিইটি অ্যাডজর্পশন আইসোথার্ম। ব্রনেয়ার, এমেট এবং টেলার অ্যাডজর্পশন আইসোথার্ম হচ্ছে তোমার বেসিক্যালি এইটা, V/Vm = C P/P0 by 1 + c - 1 P/P0 × 1 - P/P0। এখানে P0 হচ্ছে ভেপার থেকে লিকুইড হতে গেলে যে কনডেনসেশন প্রসেস, তার স্যাচুরেটেড ভেপার প্রেসার এইটা। আর সি এই যে পার্টটা আমি জাস্ট একটু পরে খুব ভালো করে আলোচনা করব। সিটা জাস্ট আমি লিখেছিলাম যে ফিজিকশন এবং কেমিজর্পশন প্রসেসের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের রেশিও Q1, এটা হচ্ছে কেমিজর্পশন যখন হচ্ছে তার যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, আর কেটা হচ্ছে ফিজিকশন যখন তার যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তার হচ্ছে রেশিওটা। এবার রেশিওটাকে নিয়ে আমাকে পরে জাস্ট ডিটেল কথাবার্তা বলছি। রেশিওটা খুব ইম্পর্টেন্ট। এই সিটা একের থেকে খুব বেশি হবে না, একের থেকে কম হবে, হ্যাঁ, এইটার উপরে কিন্তু 5টা ডিফারেন্ট টাইপস আমার নির্ভর করবে। আর এবারে কথাটা হচ্ছে এই যে ছবিটা, এই ছবিটা তো তোমার স্ট্রেট লাইন নয়, সেখানে আমি যেটা করছি এই ইকুয়েশনটা আমি একটুখানি তোমার অন্য ফর্মে সাজিয়ে নিচ্ছি। তার প্রথম যে সাজানোটা, এটা হচ্ছে তুমি রেসিপ্রোকাল নিয়ে নাও, তো V/Vm এর বদলে Vm/V নিয়ে নাও, আর এখানে যেটা আছে তার উল্টে দাও, 1 + c - 1 P/P0 × 1 - P/P0 by c × P/P0। এটা তাহলে এবারে তুমি কি করছো না, এখান থেকে তুমি দেখো এই মানে P0 দিয়ে উপর নিচে তুমি বেসিক্যালি ভাগ করে দিচ্ছ। হ্যাঁ, ভাগ করে দিলে কি দাঁড়াচ্ছে, এখানে এইটা যেমন আছে রেখে দিলাম, এইটা দেখো P0 - P হয়ে গেল, আর এখানে তোমার P0টা কেটে গেল। এটা হলো এবার যেটা আমি করছি যে এই P0/Pটাকে তুমি এদিকে নিয়ে চলে আসো, Pটাকে উপরে তুলে দাও, আর Vm/Vটাকে ডান দিকে তুমি গুণ করে দাও। কি দাঁড়াচ্ছে দেখো, P/P0 - P × V। মানে আমি যেটা বেসিক্যালি করছি সেটা হচ্ছে যে Vmটা দিয়ে এখানে ভাগ করে দিচ্ছি, Pটা দিয়ে আমি এখানে গুণ করে দিচ্ছি, আর P0 - P আবার তোমার ভাগ করে দিচ্ছ। এটা দাঁড়াচ্ছে সেটা কি না, P/P0 - P × V, সেটা হয়ে যাচ্ছে 1 + c - 1 P/P0 by c × Vm। এটা আচ্ছা, এবারে তুমি এইটাকে দেখো একটুখানি ভেঙে নিলে কত, 1/Vm × c হলো, প্লাস এটা হয়ে গেল c - 1/Vm × c × P/P0। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনটা কিন্তু একটা স্ট্রেট লাইন ফর্মে চলে আসছে। P/P0 - P × V = 1/Vmc × c - 1 Vmc × P/P0। মানে দিস ইজ এ পপুলার ফর্ম অফ দ্য BET অ্যাডজর্পশন আইসোথার্ম। এবং এই যে ইকুয়েশনটা, এটা বেসিক্যালি স্ট্রেট লাইন। তার মানে তুমি যদি P/P0 - P × V কে তুমি মানে P/P0 এর রেসপেক্টে প্লট করবে, তুমি একটা স্ট্রেট লাইন পাবে যার ইন্টারসেপ্ট হচ্ছে 1/Vm × c, আর যার স্লোপটা হচ্ছে c - 1/Vm × c। ঠিক আছে, আর ইন্টারসেপ্ট হচ্ছে 1/Vm × c, আর স্লোপটা হচ্ছে c - 1/Vm × c। এবং এই দুটো ইকুয়েশন থেকে তুমি দেখো Vm এবং সিটাকে বের করে ফেলতে পারবে। আচ্ছা, আমি কেমন করে বের করছি সেটা তো আমার আলোচনার মধ্যে থাকবেই। তার আগে যেটা কথা হচ্ছে যে এটা একটা স্ট্রেট লাইন হবে। তার মানে দেখো, এই যদি ছবিটা তুমি আঁকো P/V × P0 - P/P/P0, তার একটা স্ট্রেট লাইন থাকে, তার ইন্টারসেপ্ট হচ্ছে 1/Vm × c, স্লোপ হচ্ছে c - 1/Vm × c। অর্থাৎ BET অ্যাডজর্পশন আইসোথার্মটা ভ্যালিড কিনা বা সেটা এক্সপেরিমেন্টের রেজাল্টকে এক্সপ্লেন করছে কিনা বোঝার রাস্তাটা হচ্ছে তুমি এই P/V × P0 - P ভার্সেস P/P0 তুমি প্লট করলে যদি একটা স্ট্রেট লাইন হয়, তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, BET অ্যাডজর্পশন আইসোথার্মটা স্যাটিসফাইড হচ্ছে।
আমি ল্যাংমোর অ্যাডজর্পশন আইসোথার্মের ক্ষেত্রেও আমি বলেছিলাম 1/θ ভার্সেস যখন 1/p প্লট করছো সেটা একটা স্ট্রেট লাইন হচ্ছে, সেটা কিন্তু তুমি দেখো। এই ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে, তার মানে বোঝা গেল, মানে এটা যদি স্যাটিসফাইড হয় তাহলে বলবো যে বিটি অ্যাডজর্পশন আইসোথার্মটা অ্যাকচুয়ালি এখানে ওভেট হচ্ছে। আর এবারে দেখো যদি ইন্টারসেপ্ট 1/vm ইন্টু সি হয়, স্লোপটা যে সি মাইনাস 1/vm ইন্টু সি হয়, তাহলে এখান থেকে তুমি জাস্ট সিটা পেয়ে যাবে 1 প্লাস স্লোপ বাই ইন্টারসেপ্ট, আর ভিএমটা হচ্ছে 1 বাই স্লোপ প্লাস ইন্টারসেপ্ট, ঠিক আছে, 1 বা স্লোপ অফ ইন্টারসেপ্ট। তার মানে তুমি দেখো কিছুই না, এই স্লোপ আর ইন্টারসেপ্ট তুমি যোগ করো, যোগ করলে দেখো এখানে 1/vm ইন্টু সি, এখানে 1/vm ইন্টু সি কেটে চলে গেছে, পড়ে রইল কত, c/vm ইন্টু সি, তখন 1/vm পড়ে রইল। স্লোপ প্লাস ইন্টারসেপ্ট 1/vm, তাহলে ভিএমটা কত, 1 বাই স্লোপ প্লাস ইন্টারসেপ্ট। আর যখন ভিএমটা তুমি বেসিক্যালি 1 বাই স্লোপ প্লাস ইন্টারসেপ্ট পেয়ে যাচ্ছে, তুমি এখান থেকে এবারে সিটা পেয়ে যাবে, সিটা এখানে বসিয়ে দাও 1/vm, আর এটা হচ্ছে তোমার নিচে ইন্টারসেপ্ট, তাহলে সেটা হচ্ছে তোমার হয়ে যাবে 1 বাই স্লোপ প্লাস ইন্টারসেপ্ট। তো দেখো জাস্ট আমি এই যে বিইটি অ্যাডজর্পশন আইসোথার্মের ডেরিভেশনটাকে করলাম, করে এই যে মোস্ট পপুলার ফর্ম যেটাকে স্ট্রেট লাইন ফর্ম, সেই স্ট্রেট লাইন ফর্মে নিয়ে এলাম, নিয়ে এসে তুমি জাস্ট এই লিনিয়ারিটি মানে পি বাই ভি ইন্টু পি জিরো মাইনাস পি ভার্সেস পি বাই পি জিরো তুমি প্লট করছো, ইট গিভস এ স্ট্রেট লাইন। তার মানে বোঝা গেল যে এক্সপেরিমেন্টাল রেজাল্টে বিইটি অ্যাডজর্পশন আইসোথার্মকে স্যাটিসফাই করছে, তার ইন্টারসেপ্ট পেয়েছে, স্লোপ পেয়েছে, এবং সেখান থেকে সি এবং ভিএম এর ভ্যালু তুমি জাস্ট পেয়ে গেছো। আর এবারে এইটা দিয়ে বিভিন্ন টাইপসের অ্যাডজর্পশন আইসোথার্মগুলোকে এক্সপ্লেন করার আগে আমি জাস্ট এই সি যে কনস্ট্যান্টটাকে ব্যবহার করেছিলাম সেইটা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা সিটা কি না, let us now connect the parameter c with an experimental measurable quantity. আচ্ছা Q1টা হচ্ছে তোমার বেসিক্যালি কেমিজ অপশন যেটা হলো প্রথম স্টেপটা, তার জন্য যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটা হচ্ছে e⁻⁻ ডেল্টা জি0 অ্যাডজর্পশন বাই RT, যেখানে ডেল্টা জি0 অ্যাডজর্পশন ইজ দ্য স্ট্যান্ডার্ড ডিসক্রিট এনার্জি চেঞ্জ ফর দ্য ফার্স্ট স্টেপ, দ্যাট ইজ দ্য কেমিজ অপশন প্রসেস। তাহলে কেমিজ অপশন প্রসেসের ক্ষেত্রে তুমি জানো তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সবসময় e⁻⁻ ডেল্টা জি0 বাই RT লিখতে হয়। তাহলে প্রথম স্টেপটার জন্য স্ট্যান্ডার্ড গিভস এনার্জি চেঞ্জ ফর দ্য অ্যাডজর্পশন প্রসেস যদি ডেল্টা জি0 হয়, তাহলে তুমি জাস্ট প্রথম স্টেপটার জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে লিখতে পারো e⁻⁻ ডেল্টা জি0 অ্যাডজর্পশন বাই RT, এটা। আচ্ছা এবারে কে যে পার্টটা দেখো, মানে তোমার স্টেপ 2, 3, 4, 5 ইত্যাদি যেখানে ফিজিক অপশন হচ্ছে, এই ফিজিক অপশনের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে বলেছিলাম যে কনডেনসেশন প্রসেস, অর্থাৎ ভেপার থেকে যখন লিকুইড হচ্ছে তার জন্য যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তার সঙ্গে সমান, তা সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেটা কত হবে না e⁻⁻ ডেল্টা জি0 কনডেনসেশন ডিভাইডেড বাই হচ্ছে RT, যে হোয়ার ডেল্টা জি0 কনডেনসেশন ইজ দ্য স্ট্যান্ডার্ড গিভস এনার্জি চেঞ্জ অফ কনডেনসেশন, দ্যাট ইজ ফর ফিজিক অপশন। তো দেয়ারফর সি যেটাকে Q1/K, এটা কি হবে, মানে সেটা হচ্ছে Q1/K, তাহলে Q1 এর জায়গায় বসিয়ে দিলে e⁻⁻ ডেল্টা জি0 অ্যাডজর্পশন বাই RT বাই হচ্ছে e⁻⁻ ডেল্টা জি0 কনডেনসেশন বাই RT, ঠিক আছে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখো, এবারে ডেল্টা জিটা হচ্ছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, তাহলে এই ডেল্টা জি এর উপরে ডেল্টা জি এর জায়গায় ডেল্টা এইচ মাইনাস টি ডেস বসালাম, নিচে ডেল্টা জি এর জায়গায় ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস বসালাম। আচ্ছা ইফ উই অ্যাজিউম দ্যাট দ্য ডিক্রিজ ইন স্ট্যান্ডার্ড এনট্রপি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়েদার ইট ইজ এ কেমিজ অপশন অর ফিজিক অপশন, দেন ইউ ক্যান রাইট, মানে আসলে এনট্রপি অফ অ্যাডজর্পশনটা তোমার স্ট্যান্ডার্ড স্টেটে আর কি, এনট্রপি অফ অ্যাডজর্পশনটা এটা তোমার কেমিজ অপশন ও ফিজিক্সের পর থেকে দুটোর ক্ষেত্রে মনে হলে একই হওয়ার কথা, কারণ দুটোর ক্ষেত্রেই আলটিমেটলি ইমোবাইল ফেজে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এই উপর নিচে টি ডেল্টা এস অ্যাডজর্পশন আর টি ডেল্টা এস কনডেনসেশন, এই পার্টটা তোমার কেটে চলে গেল, কেটে চলে গেলে সিটা পড়ে রইল কত e⁻⁻ ডেল্টা এইচ0 অ্যাডজর্পশন বাই RT বা e⁻⁻ ডেল্টা এইচ0 কনডেনসেশন বাই RT, তুমি একদিকে নিয়ে চলে যাও, দুটোকে উপরে তুলে দাও, e⁻⁻ ডেল্টা এইচ0 অ্যাডজর্পশন মাইনাস ডেল্টা এইচ0 কনডেনসেশন বাই RT, অর্থাৎ তুমি যদি মড দিয়ে লেখো, কারণ এই এনার্জিগুলো সব থেকে ইভলভ করার মানে প্রত্যেকটা নেগেটিভ, মানে এটা দাঁড়াচ্ছে এই মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে আমি বললাম ডেল্টা এইচ0 অ্যাডজর্পশন মাইনাস মড অফ ডেল্টা এইচ0 কনডেনসেশন বাই হচ্ছে তোমার RT, ঠিক আছে। এটা মানে এমনি তুমি এইভাবে লিখতে পারো, এবারে মড দিয়ে লিখলে তুমি জাস্ট এইরকমভাবে লিখতে জিনিসটা। তাহলে এবারে দেখা এইখান থেকে যে তোমার কনডেনসেশন প্রসেস মানে ফিজিক অপশন, আর এই অ্যাডজর্পশন প্রসেস মানে এখানে কিন্তু কেমিজ অপশনের কথা বলছি। তাহলে যদি এমন হয় যে তোমার কেমিজ অপশনটা স্ট্রং, মানে মানে মনোলেয়ার তৈরি হওয়া বা কেমিজ অপশনটাই স্ট্রংলি হচ্ছে দ্যান দ্য ফিজিক অপশন, তাহলে তুমি বুঝতে পারবে যে এই মানে কেমিজ অপশন হলে যেটা কথা সেটা হচ্ছে কি তোমার মানে ভীষণ স্ট্রংলি মানে মানে ভায়া সাম কোভ্যালেন্ট বন্ডিং বা কেমিক্যাল বন্ডিং গ্যাস মলিকিউলকে যদি অ্যাবজর্ব হচ্ছে এনথালপি চেঞ্জটা অনেক অনেক বেশি হবে। তাহলে কেমিজ অপশন যদি হয় তাহলে ডেল্টা এইচ0 অ্যাবজর্পশন ইজ মাস মাস গ্রেটার দ্যান দ্য ডেল্টা এইচ0 কনডেনসেশন, তখন তোমার সিটা গ্রেটার দ্যান 1 হবে।
আর উল্টো দিকে যদি এমন হয় যে না মানে সবটাই ফিজিক অপশানের মতো, তার মানে এই প্রথম স্টেপটাও বেসিক্যালি ফিজিক অপশান, এই কনডেন্সেশনের পর সেটাও মোরাললেস ফিজিক অপশানের সঙ্গে সমান আমি বলেইছিলাম আর কি, তখন তোমার সেটা হচ্ছে 1 হবে। তাহলে ফুল ফিজিক অপশান যদি হয় তাহলে সেটা 1 হবে, আর যদি ফুল কেমিজ অপশান সেটা হয় কেমিজ অপশান হয় তাহলে কিন্তু সেটা মাঝমাঝ গ্রেটার দ্যান 1 হবে। এটা মাথায় রাখতে পারো। এটা নিশ্চয়ই কনভিন্স হচ্ছে যে সি এর এক্সপ্রেশন থেকে বের করলাম। এবারে এইটা ধরো যে কোনো অ্যাবজর্পশন প্রসেসের জন্য এনথালপি চেঞ্জ, এটা হচ্ছে একদম স্পেশালি কনডেনসেশন প্রসেসের জন্য মানে বা ফিজিক অপশনের জন্য তোমার এনথালপি চেঞ্জ। এবার যদি সত্যি কেমিজ অপশন হয় মানে 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 কেমিজ অপশনটা খুব স্ট্রং হচ্ছে, তার মানে তোমাকে যেটা বুঝতে হবে যে মানে সি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি মাঝ গ্রেটার দ্যান 1। আচ্ছা, কারণ এই এনথালপি চেঞ্জটা অনেক অনেক বেশি দেন এই এনথালপি চেঞ্জ হবে। যদি নর্মাল যদি ফিজিক অপশন টাইপের হয় আর কি, তখন এই দুটো মানে প্রায় একই রকমের বলে সিটা জাস্ট 1-এর কাছাকাছি যায়। ঠিক আছে, তো দেখো তো এই জায়গাটা বুঝলে কোনো অসুবিধা আছে? সি এর যে সিগনিফিকেন্সটা, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, এবারে আমি জাস্ট তোমার যেটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম যে এক্সপেরিমেন্টের যে 5টা ডিফারেন্ট টাইপস অফ অ্যাবজর্পশন আইসোথার্ম পাচ্ছ, তার মধ্যে তোমার একটাকে যেখানে শুধুমাত্র কেমিক্যাল অ্যাবজর্পশন হয়েছিল বা মনোলেয়ার তৈরি হয়েছিল সেটা ল্যাংমুর অ্যাবজর্পশন আইসোথার্ম দিয়ে এক্সপ্লেন করতে পেরেছো। এর বাকি 4টাকে আমি বিটি অ্যাবজর্পশন আইসোথার্ম দিয়ে এক্সপ্লেন করতে পারবো। আসলে বিটি অ্যাবজর্পশন আইসোথার্মের মধ্যে ল্যাংমুর অ্যাবজর্পশন আইসোথার্মটাও কিন্তু লুকিয়ে আছে, সেটা কেমন করে আমি সেটাকে দেখে নিই। ধরো যখন আমি বলছি ডেল্টা এইচ জিরো অ্যাবজর্পশন ইজ মাঝ গ্রেটার দ্যান ডেল্টা এইচ জিরো কনডেনসেশন, অর্থাৎ মেনলি কেমিজ অপশন ঘটছে, তখন সিটা মাঝ গ্রেটার দ্যান 1। আর এবারে কথাটা হচ্ছে যে যদি শুধুমাত্র কেমিজ অপশনটা হয় তাহলে প্রেশারটা কিন্তু স্যাচুরেটেড ভেপার প্রেশার থেকে আমি অনেক কম নেব, কারণ মাল্টিল্যার তৈরি তখনই সম্ভব যখন প্রেশারটা অনেক বেশি, তাহলে প্রেশারটা কিন্তু সাফিসিয়েন্ট তুমি কম নাও। এবং কেমিজ অপশন হচ্ছে বলে তোমার এনথালপি অফ অ্যাবজর্পশন ইজ মাঝ গ্রেটার দ্যান এনথালপি অফ কনডেনসেশন, অর্থাৎ সেটা যদি মাঝ গ্রেটার দ্যান 1 হয়ে যায়, তাহলে সকল যেটা আমি লিখেছিলাম যে তোমার ওই ইয়েটা বিটি অ্যাডজর্পশন আইসোথার্ম, যেটা একটা বিটি অ্যাডজর্পশন আইসোথার্ম, এখানে দেখো তুমি এই সিটাকে যদি মাঝ গ্রেটার দ্যান 1 হয়ে যায়, সিটাকে 1-এর রেসপেক্ট অনেক বেশি করে 1টাকে তুমি নেগলেক্ট করতে পারো এখানে, সি মাইনাস 1টা সি এর মতো বলে সিসি কেটে চলে গেল 1/vm হয়ে গেল। আর এখানে পি জিরো মাইনাস পি, পিটা কিন্তু মাঝ লেস দ্যান পি জিরো, তাহলে এখানে পি জিরোটাকে তুমি বাদ দিয়ে দাও, তাহলে কি হলো p/p0 ইন্টু ভি সমান 1/vm ইন্টু সি প্লাস হচ্ছে 1/vm ইন্টু p/p0। তো এটা হলো এটা। এবার এইটাকে আমি একটুখানি চেনা ফর্মে কেমন করে লিখছি দেখো, যেটা করলাম আমি সেটাকে হচ্ছে জাস্ট এখানে ওই আর এখানে এটা একটা ভুল হয়েছে, এটা হচ্ছে একটা নিচে একটা পি জিরো হতো। হ্যাঁ, এই যে দেখো এখানে এইখানে আমি পি জিরোটা তো মাঝ গ্রেটার দেন পি বলেছি, তো তাহলে এটা p/p0, আমার এটা জাস্ট পি রয়ে গেছে। এই যে পার্টটা, এইটা অ্যাকচুয়ালি কিন্তু এটা 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 p0, এটা কিন্তু p0। হ্যাঁ, তাহলে দেখো p/v ইন্টু p0 ইকুয়াল টু 1/vm ইন্টু সি প্লাস 1/নিউ vm ইন্টু p/p0 হয়ে গেল। তাহলে এবারে এটাকে এবার কীভাবে সিম্পলিফাই করতে, সিটাকে দিয়ে এখানে গুণ করে দাও, ভিটাকে দিয়ে এখানে গুণ করে দাও, তাহলে সি ইন্টু দেখো এবার এটা হচ্ছে কি তুমি এই সিটা দিয়ে এখানে গুণ করে দিলে, তাহলে সি p/p0 আর ভিটাকে এখানে গুণ করে তাহলে কত v/vm প্লাস ভি, ভিটা এখানে গুণ হয়েছে সেটা গুণ হয়েছে, তাহলে vc/vm ইন্টু p/p0। এবার v/vm কমন নিয়ে নাও 1 প্লাস সি ইন্টু p/p0, তাহলে এখান থেকে v/vm হয়ে গেল দেখো সি ইন্টু p/p0 ডিভাইডেড বাই 1 প্লাস সি ইন্টু p/p0। তাহলে এবারে তুমি জাস্ট এইটাকে লেখো যে তোমার c/p0টাকে তুমি জাস্ট q1 বলো। হ্যাঁ, c/p0 তুমি জাস্ট q1 বলো, তাই এটা হয়ে গেল কত q1p বাই দেখো 1 প্লাস q1 ইন্টু p, যেখানে c ইন্টু p/p0 ইকুয়াল টু q1, না p/p0 না, একটু অসুবিধা হবে।
মানে এটা জায়গায় এটা লেখাটা একটু অসুবিধে, মানে এইখানে যেটা একটু ভুল লেখা হয়ে গেছে, মানে টাইপোগ্রাফিক্যাল এরার হয়ে গেছে, বুঝতে পেরে যাচ্ছে। এখানে হচ্ছে এই দেখো এখানে কি সি পি বাই পি জিরো ছিল, তো তাহলে পিটা যেমন আছে আছে, আসলে এইখানে সি বাই পি জিরোটা হচ্ছে কে ওয়ান, এখানে সি পি বাই পি জিরো হয়ে গেছে, সেটা না, সি বাই পি জিরোটা তোমার হচ্ছে তোমার কে ওয়ান, এইটা তো তুমি বসাও, তাহলে কি হচ্ছে দেখো কে ওয়ান কিউ বাই ওয়ান প্লাস কে ওয়ান ইন্টু পি। তাহলে ভি বাই ভি এম যে কে ওয়ান পি বাই ওয়ান প্লাস কে ওয়ান ইন্টু পি হলো, যেখানে কে ওয়ানটা হচ্ছে একটা কনস্ট্যান্ট এবং সেই কনস্ট্যান্টটা হচ্ছে সি বাই পি জিরো, এইটা এখানে পিটা থাকবে না, সি বাই পি জিরো সেইটা। দিস ইজ নাথিং বাট দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাড্রেস হয় কথা, দেখো ল্যাঙ্গুয়েজ অ্যাড্রেস হয় কথা এক্স্যাক্টলি এই ফর্মে দেখতে তো, ভি বাই ভি এম ইকুয়াল টু কে ওয়ান পি বাই ওয়ান প্লাস কে ওয়ান পি। তার মানে দেখো তুমি যদি ভি বাই ভি এমকে এখন পি এর রেসপেক্টে প্লট করো, তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাড্রেস হয় তুমি যেমন পেয়েছো ঠিক সেরকম দেখতে, যে প্রথম দিকে প্রেশারটা যখন খুব ছোট হয়ে যাবে কে ওয়ান পি নেগলেক্ট করে এটা পি এর সঙ্গে প্রপোর্শনাল হলো, আর যখন প্রেশার খুব বেশি হয়ে যাবে তখন কে ওয়ান পিটাই মান মাস গ্রেটার দ্যান ওয়ান, তো ওয়ানটা বাদ চলে গেল, তার মানে বেসিক্যালি এইটা তোমার ওয়ানের দিকে স্যাচুরেট করতে থাকবে। তাহলে বুঝতে পারলে কেমন করে এটা পরীক্ষা খুব দেয়, যে কেমন করে তুমি বিইটি অ্যাডজর্পশন আইসোথার্ম থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাডজর্পশন আইসোথার্মটাকে সেট আপ করবে এবং কোন কন্ডিশনেই বা এটা হবে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারলে, ঠিক আছে। আর এরকম একটা এক্সাম্পল হচ্ছে অ্যাডজর্পশন অফ হাইড্রোজেন আর নাইট্রোজেন অন চারকোল অ্যাট 180 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে শুধুমাত্র কেমি জংশনটা হয়। আচ্ছা টাইপ টুতে কি হচ্ছে দেখো, আর টাইপ টুতে তুমি যেটা পরিষ্কার বুঝতে পারছো যে একদম এই যদি তুমি অত দূর পর্যন্ত না যেতে, মানে প্রেশারটা খুব বেশি না করতে, তাহলে দেখো ঠিক আগেরটা যেমন দেখতে, অর্থাৎ যেখানে শুধুমাত্র মনোলেয়ার তৈরি হচ্ছে বা কেমিক্যাল অ্যাডজর্পশন হচ্ছে, সেটা যেমন দেখতে প্রথম দিকটা সেরকমই ছিল, তারপরে আবার হঠাৎ করে বাড়তে আরম্ভ করে। তার মানে বেসিক্যালি হচ্ছে এই পার্টিকুলার ক্ষেত্রে প্রথমে মনোলেয়ার তৈরি হয়েছিল, তারপরে তার উপরে তোমার মাল্টিলেয়ারটা তৈরি হয়েছে, মানে প্রথম মনোলেয়ারটা তৈরি হয়ে স্যাচুরেট করে গেল, তারপর তার উপরে সেকেন্ড বা থার্ড লেয়ারগুলো তৈরি হচ্ছে, সেই জন্য একটা সময় পর স্যাচুরেট করে গেছে, তারপর এটা বাড়ছে এবং সেটা প্রেশার বাড়লেই হচ্ছে শুধুমাত্র 2 মলিকুলার বা 3 মলিকুলার লেয়ারগুলো তৈরি হয়। ইন দিস কেস কেমিজর্পশন টেক্স প্লেস ফলোড বাই ফিজিকর্পশন, হেয়ার ডেল্টা এইচ জিরো অ্যাডজর্পশন ইজ মাছ গ্রেটার দেন ডেল্টা এইচ জিরো কনডেনসেশন, মানে এক্ষেত্রে তোমার ওই আগের মতো মাছ গ্রেটার দেন নাই, কিন্তু ঠিক আছে, মানে কেমিজর্পশনের পসিবিলিটি যেহেতু আছে, তাহলে এনথালপি অফ অ্যাডজর্পশনটা গ্রেটার দেন এনথালপি অফ কনডেনসেশন, এখানে সি এর ভ্যালুটা মাছ গ্রেটার দেন ওয়ান নাই, কিন্তু সিটা গ্রেটার দেন ওয়ান, এবং এই পার্টিকুলার কেসে হচ্ছে তুমি এই সিচুয়েশনটা পাবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে প্রেশারটা কিন্তু সাফিসিয়েন্টলি হাই হতে হবে, মানে আগেরটার মধ্যে প্রেশারটা খুব লো হলেও হবে না, কারণ মাল্টিলেয়ার আলটিমেটলি তৈরি হচ্ছে বলে প্রেশারটা তোমাকে অনেকটা বেশি দূর পর্যন্ত নিয়ে যেতে হবে। আচ্ছা এবারে শুধু ফিজিজর্পশন যদি হয়, শুধু ফিজিজর্পশন যখন হচ্ছে তখন কি হচ্ছে, তোমার এই এনথালপি অফ অ্যাডজর্পশনটা লেস দ্যান দ্য এনথালপি অফ কনডেনসেশন, সেখানে সিটা হচ্ছে তোমার লেস দ্যান ওয়ান, এরকম একটা জিনিস দাঁড়াচ্ছে তোমার, হ্যাঁ, তখন এই পার্টিকুলার কেসে তুমি মানে এখানে বেসিক্যালি কি বলবো, মানে একদম উইক ভ্যান্ডাল ফোর্স দিয়েই বেসিক্যালি তোমার উইক ভ্যান্ডাল ফোর্স দিয়ে তোমার গ্যাস মলিকুলগুলো অ্যাবজর্ব হচ্ছে, সেই পার্টিকুলার কেসে হচ্ছে, হ্যাঁ, মানে তোমার ওই মানে এটা মানে ভি বাই ভিএমটা তোমার থার্ড টাইপ যে প্লট আছে সেই প্লটটা তুমি দেখতে পাচ্ছ। আর এবারে দেখো এই যে দুটো মানে 4 নম্বর 5 নম্বর আর 2 নম্বর 3 নম্বরের মধ্যে তফাৎটা কি দেখো, কারণ তুমি যদি পাশাপাশি দেখো 2 যেমন দেখতে 4 তেমনই দেখতে, শুধু 2 এর যেটা সেটা হচ্ছে যে এই যে প্রেশার যখন প্রচণ্ড তোমার বেশি হয়ে গেছে, মানে স্যাচুরেটেড ভেপার প্রেশারের দিকে যখন যাক তখন ভি বাই ভিএমটা তো প্রচণ্ড বাড়ছে স্টিভলি, কিন্তু এই পার্টিকুলার কেসে দেখো একটা সময় পর এটা আবার স্যাচুরেট করে গেছে। আর এইটা কারণটা কি না, এইটাকেটা হচ্ছে যে ঠিক আছে, মানে প্রথমে কেমিজ অপশন হলো ফলোড বাই ফিজিক অপশন হচ্ছে, মানে ফিজিক অপশনটা কোথায় হচ্ছে, দুটো পসিবিলিটি হতে পারে। একটা হচ্ছে যে ধরো তোমার একদম ফ্ল্যাট সলিড সারফেস আছে, তার উপরে একটার পর একটা লেয়ারে জাস্ট গ্যাস মলিকুলগুলো অ্যাডজর্ব হচ্ছে। আর একটা হতে পারে যে একটা পোরাস মেটেরিয়াল, তার প্রচুর ক্যাপিলারিজ বা ইন্টারফিশিয়াল হোলস আছে, তার পোরাস মেটেরিয়ালের ক্ষেত্রে প্রচুর ইন্টারফিশিয়াল হোলস আছে। এমন হতে পারে যে গ্যাস মলিকুলগুলো যেগুলো বেসিক্যালি ফিজিক্যালি অ্যাডজর্ব হয়েছে সেটা হচ্ছে ইন্টারফিশিয়াল মানে মানে ইন্টারস্টিশিয়াল হোলসে বা পোর্সের মধ্যে বা তোমার ক্যাপিলারিজের মধ্যে গ্যাস মলিকুল ঢুকে গিয়ে অ্যাডজর্ব হচ্ছে। এবার কী হবে, তোমার যখন একদম সারফেসে একটার পর একটা লেয়ার তৈরি, তুমি যত খুশি তুমি প্রেশার বাড়াও, 2, 3, 4, 5, 6, 7 লেয়ার তৈরি হচ্ছে, কিন্তু ক্যাপিলারির ভেতরে তো অত জায়গা নেই। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে হচ্ছে তোমার একটা সময়ের পরে কিন্তু আর অ্যাডজর্ব হতে পারবে না, তখন সে বেসিক্যালি তোমার স্যাচুরেট করে যাবে। কী হচ্ছে না, ইন দিস কেস কেমিজ অপশন টেক্স was followed by physics option. Here delta H0 absorption greater than delta H0 condensation and C greater than 1. Here together with multilayer formation, the pores and capillaries of the adsorbent are filled up by condensation at a pressure much lower than the saturated vapor pressure.
স্যাচুরেটেড ভেপার প্রেসারে যাওয়ার আগেই কিন্তু তারা বেসিক্যালি হচ্ছে ওই মানে এতে তোমার গ্যাস মলিকিউলগুলো যেগুলো তোমার ক্যাপিলারিজের মধ্যে বা তোমার পোর্সের মধ্যে ঢুকে গিয়েছিল আর কি, আর সেগুলো তোমার স্যাচুরেট করে যাচ্ছে এটা। আর লাস্টেরটা হচ্ছে ওই একই রকম, এখানে ফিজিক্যাল অপশন ঘটছে, কিন্তু ফিজিক্যাল অপশনটা ঘটছে কোথায় না, ঘটছে হচ্ছে তোমার সারফেসে না, তার বদলে তোমার পোর্স বা ক্যাপিলারিজ যেগুলো আছে তার মধ্যে এটা ঘটছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 5টা টাইপ যেটা বিইটি অ্যাডজর্পশন আইসোথার্ম থেকে ব্যাখ্যা করা গেল। ব্যাখ্যাটা করা গেল মানে ইকুয়েশনটা সেই মতো করে সুইটেবলি চেঞ্জ করলাম এবং সেই মতো করে প্লটগুলো কেমন হলো সেটা যে বুঝতে পারা খুব অসুবিধে। আমাদের টাইপ 1টা যেটা যেটা ল্যাংমুড থেকে তুমি জাস্ট মানে বিইটি থেকে তুমি ল্যাংমুডটাকে জাস্ট সেট আপ করলে, করে সেইখান থেকে তোমার ল্যাংমুডের মতো যে ছবিটা হচ্ছে সেটা তুমি পরিষ্কারভাবে দেখাতে পারছো এক্সপ্রেশন থেকে। কিন্তু বাকি 2, 3, 4, 5 সেটা এমন নয় যে বিইটি অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশনটা এই কন্ডিশনে এই ফর্মে রিডিউস করে গেল, তারপর ছবিটা আর কি সেটা একটু করা হচ্ছে, কিন্তু কোন কন্ডিশনে পরের পরে ছবিগুলো পাওয়া যায় বা পরের পরে টাইপগুলো পাওয়া যায় সেইটা অন্তত আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমি জাস্ট এই ল্যাংমুড অ্যাডজর্পশন আইসোথার্মের লিমিটেশনসগুলোকে দেখি, সরি মানে বিইটি অ্যাডজর্পশন আইসোথার্মের লিমিটেশনসগুলোকে দেখি। যদিও এরপরে আমি আর ইমপ্রুভমেন্ট করব না, তবুও মানে এটাই আলটিমেট নয়, তার উপরে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে আর কি। হ্যাঁ, জাস্ট আমি মানে এটাখানে উল্লেখটা করে দিই। ইন দ্য ডেরিভেশন অফ বিইটি অ্যাডজর্পশন আইসোথার্ম, it is assumed that surface is to be homogeneous, but it is not the case always, except from some ideal situation solid surface is usually inhomogeneous. সলিড সারফেসটা একদম হোমোজিনিয়াস, যেখানে পুরো অ্যাক্টিভ সাইডগুলো একদম সুন্দর করে সাজানো আছে, এটা তো হবে না, সেটা করা খুব ডিফিকাল্ট। ইউজুয়ালি এটা ইনহোমোজিনিয়াস, সেই যে কারেকশনটা সেটা ইনকর্পোরেট করা উচিত। The BET adsorption isotherm theory, interactions between the adsorbed molecules has been neglected, but there must be some lateral interaction. যেটা আমি বলেছিলাম একটা ফুড অ্যাপ্রক্সিমেশন আমরা নিয়েছিলাম, যে একটা অ্যাক্টিভ সাইড একটা মলিকুল ঢোকার পরে পাশের সাইডে যখন আরেকটা মলিকুল ঢুকতে আসছে, তারা একে অপরকে চিনতে পারছে না, তারা ইন্ডিপেন্ডেন্ট, অ্যাকচুয়ালি সেটা নয়, তাদের মধ্যে একটা ল্যাটারাল ইন্টারাকশন থাকবে। আর in the derivation it has been assumed that heat of absorption from second layer onwards is to be equal to the subsequent layers, which is not true in real cases. বাস্তবে সত্যি সত্যি জাস্ট এই সেকেন্ড লেয়ারটা তৈরি হলো, সেখান থেকে থার্ড থেকে ফোর্থ থেকে 5, মানে বেসিক্যালি সলিড সারফেস থেকে দূরে দূরে অনেক সরে যাচ্ছি, স্টিল হচ্ছে তোমার বলা হচ্ছে তাদের এনথালপি অফ অ্যাডজর্পশনটা এক্স্যাক্টলি একই, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না। মানে ইন দ্য ডেরিভেশন it has been assumed that heat of adsorption from second layer onwards is to be equal to the subsequent layers, which is not true in real case. The BET theory is not valid in the entire pressure region. It gives a satisfactory result in the region যখন P/P0টা 0.05 থেকে 0.3। মানে আমরা ভাবছি যে বিইটি অ্যাডজর্পশন আইসোথার্ম যদি যে কোনো প্রেসারই ঠিক রেজাল্ট দেয়, তা নয়, এক্সপেরিমেন্টাল রেজাল্টকে সে এক্সপেন্ড করতে পারে যখন P/P0টা হচ্ছে তোমার 0.3। তার মানে তুমি ধরো যদি এইখানে এই যে ছবিগুলো আমি এঁকেছি, যা এইটা যদি তোমার P0 হয়, P/, মানে তোমার এই প্রেসারটাকে জাস্ট এর অ্যারাউন্ড 1/3 যখন অফ দ্য অর্ডার অফ, তখনই কেবলমাত্র তুমি দেখবে যে এটা তোমার ভ্যালিড। মানে P/P0টা কিন্তু 0.05 থেকে 0.3, অর্থাৎ লো প্রেসারেই শুধুমাত্র এটা ভ্যালিড থাকে। আর BET theory consider the condensation of molecules, which implies it is a vapor having temperature T less than Tc। তাহলে আমি যখন বলছি সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ইত্যাদি লেয়ারের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তোমার বেসিক্যালি ওই ভেপার যে কনডেন্স করছে, কনডেনসেশন প্রসেস, তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে সমান। তার মানে কনডেন্স করে তুমি ধরে নিচ্ছি, তাহলে কনডেন্স করে মানেই কি নিশ্চয়ই ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে নিচে আছে, কিন্তু যদি ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে উপরে থাকতো তাহলে সিচুয়েশনটা কেমন হতো সেইটা নিয়ে কিন্তু কোনো কমেন্ট এখানে করা হয়নি। এই হচ্ছে মূলত তোমার লিমিটেশনসগুলো, সেই লিমিটেশনসগুলো আমি এখানে উল্লেখ করলাম। তাহলে এই হচ্ছে আমার বিইটি অ্যাডজর্পশন আইসোথার্মের যেটা মূল ডেরিভেশন, যেটা ডেরিভেশন এবং তার লিমিটেশনসটা শেষ হলো। এরপরে আমি আর একটা দুটো সাধারণ কথা বলবো, মানে দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট বেসিক্যালি শিখবো, যেটা তোমার ল্যাংমুড থেকেও তোমাকে শিখতে হতে পারে, বিইটি থেকেও শিখতে হতে পারে, যেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম ইত্যাদি অনেক তোমার আসবে। একটা আইসোস্টারিক এনথালপি অফ অ্যাডজর্পশন, আর একটা হচ্ছে তোমার কীভাবে সারফেস কভারেজ ডিটারমাইন করতে হয়। হ্যাঁ, তো এই দুটো নিয়ে আমি আলোচনা করবো। তাহলে এখন পর্যন্ত যতখানি আমি বলেছি সেইখানে যদি কারো কোনো অসুবিধা থাকে তো বলে দাও। ঠিক আছে, ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো। আচ্ছা,
হ্যাঁ স্যার ঠিক আছে। লাস্ট আমি দুটো কাজ করবো যেখান থেকে পরীক্ষায় প্রচুর কোশ্চেন আছে এবং এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডিটারমিনেশন অফ সারফেস এরিয়া অফ অ্যাডজর্বেন্ট, মানে অ্যাডজর্বেন্ট বা সলিড সারফেস তার সারফেস এরিয়াটা আমি বের করতে চাইছি ইউজিং দ্য ল্যাংমুর অ্যান্ড বিটি অ্যাডজর্পশন আইসোথার্ম। কেমন করে সেটা একটুখানি দেখে নিই। আর তার আগে আমি বলি যে কেন তোমার সারফেস এরিয়া ফর দ্য অ্যাডজর্বেন্ট তুমি অ্যাকচুয়ালি বের করতে চাইছো। আসলে সলিড যে অ্যাডজর্বেন্ট না, ধরো আমি যখন একটা হাইড্রোজেনেশন রিয়াকশন করছি যেখানে তুমি প্লাটিনাম প্যালাডিয়াম বা নিকেল তার উপরে হাইড্রোজেন গ্যাস ধরে অ্যাডজর্ব হচ্ছে, তাহলে এখানে নিশ্চয়ই প্লাটিনাম প্যালাডিয়াম নিকেল সে বেসিক্যালি ক্যাটালিস্টের রোল প্লে করছে, এমনিতে রিয়াকশনটা হতে চাইছে না, তারা থাকলে রিয়াকশনটা ভীষণ ভালোভাবে ঘটছে, তার অ্যাক্টিভেশন বেরিয়াটাকে কমিয়ে দিচ্ছে, তারা বেসিক্যালি ক্যাটালিস্ট। ঠিক আছে, এবারে এবারে এই যে সারফেস ক্যাটালিসিস যেটা, বা ইন আদার আমি বলছি এটাকে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস বলে, তাই হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসের এক্সটেন্ট অফ মানে মানে এফিসিয়েন্সি অফ ক্যাটালিসিস আর কি, সেটা কার উপরে নির্ভর করবে বেসিক্যালি হচ্ছে সারফেস এরিয়ার উপরে। মানে সলিড সারফেসের বা ক্যাটালিস্টের সারফেস এরিয়া যত বেশি তত বেশি, মানে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে অন্তত তার ক্ষেত্রে যে তত বেশি তোমার এ হবে, তত বেশি তো অ্যাক্টিভিটি দেখাবে। সেই জন্য সারফেস এরিয়াটা বের করাটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। উই নো that the catalytic efficiency of a solid adsorbent increases with increase in surface area of the catalyst. Therefore, determination of surface area of finely divided solids is very much important in the field of heterogeneous catalysis and also in the study of colloids and interfaces. Okay? So, this can be done using either Langmuir adsorption isotherm or BET adsorption isotherm. আচ্ছা, ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মের একটা ভার্সন, আমরা তো চারটে টাইপ বলেছিলাম, তিনটে চারটে টাইপ আমি লিখেছিলাম। একটা ছিল এরকম P/V ইকুয়াল টু 1/Vm কে প্লাস P/Vm। তাহলে এবারে তুমি P/V কে P এর রেসপেক্টে প্লট করে একটা স্ট্রেট লাইন দেবে, যার ইন্টারসেপ্ট হচ্ছে 1/Vm ইন্টু কে আর স্লোপটা হচ্ছে 1/Vm, যেটা আমি এই ছবিতে দেখাচ্ছি। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে তুমি যদি এই এক্ষেত্রে স্লোপের রেসিপ্রোকাল নিয়ে তাহলে তুমি ভিএমটাকে পেয়ে গেলে, মানে স্লোপ তার রেসিপ্রোকাল নিয়ে তুমি এখানে ভিএমটা পেয়ে গেলে। তো ওয়ান ভিএম পেয়ে গেলাম, ভিএমটা কি না, ভিএম ইজ দ্য ভলিউম অফ দ্য গ্যাস হুইচ ইজ অ্যাডজর্ব হোয়েন মনোলেয়ার ইজ ফুললি কভার্ড। তো মনোলেয়ার ফুললি কভার্ড হয়ে গেল, তো থিটা যখন তোমার 1 হয়ে যাচ্ছে তখন ভিএম ইজ দ্য ভলিউম অফ দ্য গ্যাস হুইচ ইজ অ্যাডজর্ব। ঠিক আছে, ইফ উই রিডিউস দিস ভলিউম ইন এনটিপি দেন নাম্বার অফ মলিকুলস প্রেজেন্ট ইন ভিএম ভলিউম অফ গ্যাস কি হবে। দেখো তুমি জানো যে মোলার ভলিউম হচ্ছে 22,400 সিসি বা 22,414 সিসি। তার মানে যেটা কথা হচ্ছে যে তোমার আমি এইখানে এনটিপিতে যদি ভিএমটাকে বের করে নিই, তাহলে ভিএমকে যদি 22,414 দিয়ে তুমি ভাগ করে দাও, যে মোলটা হবে তত মোল গ্যাস। মানে ধরে নাও আমি কথা বলছি যে এই ভিএমটাকে এনটিপিতে ট্রান্সফর্ম করে দেখা গেল ওটা হচ্ছে 5 লিটার হলো, তাহলে 5কে যদি 5 লিটারকে বা 5,000 মিলিলিটারকে যদি 22,414 মিলিলিটার দিয়ে তুমি ভাগ করে দাও, তাহলে তুমি যেটা পেলে সেটা হচ্ছে কত মোল অফ গ্যাস অ্যাকচুয়ালি অ্যাডজর্ব হচ্ছে পুরো সারফেসটাকে মানে পুরো কভার করার জন্য। আর তাকে যদি তুমি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দাও, তাহলে বেসিক্যালি কতগুলো মলিকুল অ্যাকচুয়ালি অ্যাডজর্ব হচ্ছে তুমি সেটা পেয়ে গেলে। So here we have assumed that ideal behavior of the assumed the ideal behavior of the gas, গ্যাসটাকে আইডিয়াল ধরে নিয়েছো, এবং 22,414 মিলিলিটার ইজ দ্য ভলিউম অফ 1 মোল অফ দ্য গ্যাস অ্যাট এনটিপি, সেটা আমি ধরে নিয়েছি। আর এন হচ্ছে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট। এটা তাহলে কি হলো দেখো, তাহলে ফুল মনোলেয়ার তৈরি হয়েছে, মানে মনোলেয়ার তৈরি হয়েছে মানে তুমি ভিএমটাকে জাস্ট বের করে ফেলেছো স্লোপ থেকে। তা ভিএম মানেই হচ্ছে থিওরিটিক্যালি কি যে পুরো মনোলেয়ারটা তৈরি হয়েছে উইথ থিটা ইকুয়াল টু 1, সেখানে কতগুলো গ্যাস মলিকুল অ্যাডজর্ব হয়েছে বা কতখানি ভলিউমের গ্যাস বেসিক্যালি অ্যাডজর্ব হয়েছে, সেই কতখানি ভলিউমের গ্যাস অ্যাকচুয়ালি অ্যাডজর্ব হয়েছে সেটাকে এনটিপিতে এক্সপ্রেস করলাম। আচ্ছা, এনটিপিতে এক্সপ্রেস করার পরে আমি সেই ভলিউমটাকে আমি জাস্ট 22,414 ভলিউম দিয়ে ভাগ করলাম, করে যেটা পেলাম সেটা হচ্ছে কত মোল অফ গ্যাস অ্যাকচুয়ালি অ্যাডজর্ব হয়েছিল, তাকে অ্যাভোগাড্রো নাম্বার গুণ করে কতগুলো মলিকুল অ্যাডজর্ব হয়েছে সেটা আমি পেয়ে গেলাম। আর এবার এক একটা মলিকুল সে কতখানি এরিয়া নিচ্ছে সেটা যদি তোমার এ হয়, তাহলে টোটাল সারফেস এরিয়াটা কত হলো, এস ইন্টু এন ইন্টু এ। তাহলে ইফ এ বি দ্য ক্রস সেকশনাল এরিয়া পার মলিকুল, দেন সারফেস এরিয়া অফ দ্য অ্যাডজর্বেন্ট কত হবে, এস ইন্টু এন ইন্টু এ। এই এনটা এখানে বসিয়ে দাও, যে ভিএম ইন মিলিলিটার বাই 22,400 মিলিলিটার পার মোল ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার যেটা ছিল তাকে তুমি জাস্ট এ দিয়ে গুণ করে দিবে। হ্যাঁ, করলে তুমি দেখো কতখানি সারফেস কভারে সেটা তুমি পেয়ে যাবে। বোঝা গেল যে ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম থেকে যে সারফেস এরিয়া অফ দ্য সারফেস এরিয়া অফ দ্য সলিড অ্যাডজর্বেন্ট সেটা কেমন করে বের করতে হবে। ঠিক আছে তো?
হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে যদি তুমি এরকম করো যে তোমার ডব্লিউ বি দা মাস অফ সলিড অ্যাডজর্বেন্ট দেন স্পেসিফিক সারফেস এরিয়া, সেটা করার সময় কি করতে হবে? কিছুই না, তুমি যেটা পেয়েছিলে তাকে তুমি যা ডব্লিউ টোটাল ওজনটা দিয়ে ভাগ করে দিলে। মানে হয়তো তুমি ধরো 5 গ্রাম হয়তো সলিড অ্যাডজর্বেন্ট নেওয়া হয়েছিল, তার টোটাল সারফেস এরিয়া তুমি পেয়েছো, তাহলে 1 গ্রামের জন্য কত সেটা তুমি বের করতে হবে, টোটাল ওজন দিয়ে তোমাকে ভাগ করে দিতে হচ্ছে। আর এবারে এই কাজটাই হচ্ছে তুমি বিইটি অ্যাডজর্পশন আইসোথার্ম থেকে করতে পারো। দেখো বিইটি অ্যাডজর্পশন আইসোথার্মে আমি জাস্ট এরকম একটা ছবি পেয়েছিলাম, পি বাই পি জিরো মাইনাস পি ইন্টু ভি, ওয়ান বাই ভি এম ইন্টু সি প্লাস সি মাইনাস ওয়ান বাই ভি এম ইন্টু সি পি বাই পি জিরো। তুমি জাস্ট এখানে খেয়াল করো, এই যে বিইটি অ্যাডজর্পশন আইসোথার্মটাকে স্ট্রেট লাইন ফর্মে যখন আমি এক্সপ্রেস করলাম, সেইখানে এই যখন এই যে এটাকে স্ট্রেট লাইন হলো, জাস্ট মানে বেসিক্যালি ওয়ান বাই স্লোপ পাস ইন্টারসেপ্ট করে আমি ভিএমটা পেয়ে গেলাম। তাহলে ওয়ান বাই স্লোপ পাস ইন্টারসেপ্ট করে যখন তুমি ভিএমটা পেয়ে গেলে, তাহলে ওয়ান ভিএম পেয়ে গেলে বাকি ব্যাপারটা তো একই রকম। তাহলে এইখান থেকে যখন তুমি আমি ভিএমটা পেয়ে গেলাম ওয়ান বাই স্লোপ পাস ইন্টারসেপ্ট থেকে, বাকি কাজটা এক্স্যাক্টলি একই। আচ্ছা, এখানে ছবিটা আবার দেওয়া ছিল, বাকিটা এক্স্যাক্টলি একই। কী করতে হবে তোমাকে? সেই ভিএমটাকে এনটিপিতে ট্রান্সফর্ম করো, সেটাকে মিলিলিটারে লেখো, তাকে 22,470 দিয়ে ভাগ করে দাও, তাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দাও, তাহলে কতখানি সারফেস এরিয়া তুমি পেয়ে গেলে, তাকে যদি ডব্লিউ দিয়ে ভাগ করে দাও, মানে কতখানি ওজন তুমি নিয়েছিলে, সেখান থেকে স্পেসিফিক সারফেস এরিয়া তুমি পেয়ে যাবে। তাহলে ফ্রম দ্য ভ্যালু অফ ভিএম উই ক্যান ডিটারমাইন দ্য স্পেসিফিক সারফেস এরিয়া, দ্যাট ইজ সারফেস এরিয়া পার গ্রাম ফলোইং দ্য অ্যাপ্রোচ আর ডিসকাস ইন দ্য কন্টেক্সট অফ ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম। তার মানে বিইটি থেকেই বলো বা ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম থেকে বলো, তোমাকে আলটিমেট ভিএমটাকে পেতে হচ্ছে। ওয়ান্স ইউ নো দ্য ভিএম, বাকি পার্টটা তুমি বুঝে গেলে এবং সেখান থেকে সলিড সারফেসটা বা সলিড অ্যাডজর্ব বেঞ্চ যেটা তার সারফেস এরিয়াটাকে বের করে ফেলতে পারছো। আচ্ছা, এটার উপরে বেশ করে তোমাকে একটা নিউমেরিক্যাল প্রবলেম দিই, সেটা করবে। Silica gel can absorb nitrogen gas and the volume of the nitrogen gas measured in NTP to cover the monolayer is equal to 1 is by 2 to 4.1 per centimeter cube per gram. If surface area of each nitrogen molecule is 16.2 angstrom per square, then find the specific surface area of the silica gel. খুব সহজ ব্যাপার, এটা তুমি করে ফেলতে পারবে। ঠিক আছে, যা যা ইনফরমেশন দরকার, আমার এরিয়াটা দরকার, সেটা বলে দেওয়া আছে, বাকি শব্দ একই রকমভাবে ফর্মুলায় বসাবে, বসে তুমি করে ফেলতে পারছো। ঠিক আছে, দেখো এই জায়গাটা বুঝতে করার অসুবিধা হয়নি তো? এবার লাস্ট আইটেম যেটা আমরা পড়বো আজকের ক্লাসে, সেটা হচ্ছে আইসোস্টেরিক এনথালপি অফ অ্যাডজর্পশন। আইসোস্টেরিক এনথালপি অফ অ্যাডজর্পশন। আচ্ছা দেখো, তুমি যেটা বলছো যে মানে এনথালপি অফ অ্যাডজর্পশনটা ইজ ইন্ডিপেন্ডেন্ট, মানে ল্যাংমুর বা বিইটি দুটো ডেরিভেশনের ক্ষেত্রে তুমি ধরে নিচ্ছ এনথালপি অফ অ্যাডজর্পশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফ্র্যাকশন অফ অ্যাক্টিভ সাইড অকুপাইড। মানে থিটার উপরে ওটা নির্ভর করছে না, মানে একদম ফাঁকা অবস্থাতে একটা গ্যাস মলিকুল অ্যাডজর্ব হলো, যা এনথালপি চেঞ্জটা হতো, এবারে বেশ কিছুটা অকুপাইড হয়ে গেছে, সেই অকুপাইডের পাশে আরেক যখন অ্যাডজর্ব হতে চাইছে, সেক্ষেত্রে নাকি এনথালপি চেঞ্জ একই হবে, এটা ধরে নেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি তা হওয়ার কথা নয়। ঠিক আছে, মানে এনথালপি অফ অ্যাডজর্পশনটা বেসিক্যালি তোমার ওই fractions occupied theta তার উপরে ডিপেন্ড করা উচিত। So we have already pointed out that spontaneous adsorption of gases on solid surface must be exothermic. According to assumptions of Langmuir adsorption isotherm, there is no lateral interactions among the adsorbed molecules, and hence enthalpy of adsorption is independent of the fraction of active sites occupied. But experiments show that this assumption is not valid. It is observed that enthalpy of adsorption gradually decreases with increase এখানে বোঝা গেল ইনক্রিজ ইন থিটা, এখানে থিটাটা পড়েনি আর কি, ইনক্রিজ ইন থিটা। ইনক্রিজ ইন থিটা ডিউ টু ল্যাটারাল ইন্টারাকশন। এটা আমি বারবার বলছিলাম, দুজনের ক্ষেত্রেই মানে ল্যাংমুর এবং বিটি এই অ্যাজাম্পশনগুলো ধরে নেওয়া হয়েছে যে থিটার উপরে এনথালপি অফ অ্যাডজর্পশন নির্ভর করে না, এবং তাদের লিমিটেশনে যখন বলেছিলাম যে এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা না, বাস্তবে কিন্তু ল্যাটারাল ইন্টারাকশন থাকবে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে ইন অর্ডার টু টেক ইনটু অ্যাকাউন্ট দ্য এফেক্ট অফ দিস ল্যাটারাল ইন্টারাকশন ইনস্টেড অফ এ কনস্ট্যান্ট এনথালপি অফ অ্যাডজর্পশন, উই শুড কনসিডার এনথালপি অফ অ্যাডজর্পশন অ্যাট ফিক্সড সারফেস কভারেজ। তাহলে এনথালপি অফ অ্যাডজর্পশন অ্যাট ফিক্সড সারফেস কভারেজ, মানে থিটা যখন 0.1 তখন একটা অ্যাডজর্পশন, তখন একটা এনথালপি অফ অ্যাডজর্পশন হবে, আবার থিটার ভ্যালু যখন 0.2 হবে তখন তার অন্য ভ্যালু হবে, থিটার ভ্যালু যখন 0.3 হবে তখন তার অন্য ভ্যালু হবে। As k is the equilibrium constant for the adsorption resorption equilibrium, then from Van der Waals equation তুমি কি পাচ্ছ না? দেখো dln
কে বাই ডিটি ইকুয়াল টু ডেল্টা এইচ বাই আর টি স্কোয়ার, এটা তুমি জানো, ঠিক আছে। মানে ডিএলএন কে বাই ডিটি হচ্ছে যে কোনো একটা ইকুইলিব্রিয়াম প্রসেসে ডেল্টা এইচ বাই আর টি স্কোয়ার হয়, এখানে কিন্তু প্রসেসটা অ্যাডজর্পশন প্রসেস, ডেল্টা এইচ অ্যাডজর্পশন বাই আর টি স্কোয়ার, এটা। আর এবার ডেল্টা এইচ অ্যাডজর্পশন ইজ নোন অ্যাজ দ্য আইসোস্টারিক এনথালপি অফ অ্যাডজর্পশন, কারণ এখানে থিটা তুমি কনস্ট্যান্ট রেখেছো। ডেল এল এন পি বাই ডেল্টা এট কনস্ট্যান্ট থিটা, সেটা হচ্ছে ডেল্টা এইচ অ্যাডজর্পশন বাই আর টি স্কোয়ার। ডেল্টা এইচ অ্যাডজর্পশন ইজ নোন অ্যাজ দ্য আইসোস্টারিক এনথালপি অফ অ্যাডজর্পশন। আচ্ছা, ফ্রম ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম থিটাটা হচ্ছে কত, কেপি বাই 1 প্লাস কেপি। তাহলে সেখান থেকে কেটা পেয়ে গেলে থিটা বাই 1 মাইনাস থিটা ইন্টু 1 বাই পি। এখান থেকে তুমি জাস্ট একটা স্টেপ করলে তুমি এখানে দেখতে পেয়ে যাচ্ছ। লগ নাও এলএন কে সমান এলএন থিটা বাই 1 মাইনাস থিটা মাইনাস এলএন পি। এবারে তুমি জাস্ট এই বাঁদিকের পার্টটাকে বের করার জন্য একটা টেম্পারেচার রেসপেক্টে ডেরিভেটিভ করে অ্যাট কনস্ট্যান্ট থিটা, তাহলে কি হলো, ডেল এল কে বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট থিটা ইকুয়াল টু হয়ে গেল মাইনাস ডেল এল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট থিটা, সেটা হয়ে যাচ্ছে ডেল্টা এইচ বাই আর টি স্কোয়ার। এইটা মানে তোমার এ অনুযায়ী আর কি, ল্যাংমুর সরি এটা হচ্ছে ভ্যান ডাফ ইকুয়েশন অনুযায়ী। তাহলে এটাকে তুমি এইরকমভাবে লিখতে পারো, ডেল এল এন পি বাই ডেল 1/t যদি করো তাহলে ডেল্টা এইচ বাই আর হয়ে যাচ্ছে, এখান থেকে জাস্ট করে ফেলতে পারবে, এটা 1/r হয়ে গেল, ঠিক আছে। বা এটা তুমি লিখতে পারো বা ডেল্টা এইচ অ্যাডজর্পশন বাই আর, আর তুমি যদি এই এনথালপি অফ অ্যাডজর্পশন ইটসেলফ যদি নেগেটিভ কোয়ান্টিটি, তাহলে তুমি এটাকে ম্যাগনিটিউড দিয়ে লিখলে এটা মাইনাস করে দাও, ডেল্টা এইচ অ্যাডজর্পশন বাই আর, এটা মড দিয়ে দিয়েছে এটা। তাহলে কি হচ্ছে দেখো, যার মানে এইটার মানেটা হচ্ছে যে এই তুমি জাস্ট এই ডেল এল এন পি বাই ডেল 1/t এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে, এটা বেসিক্যালি এল এন পি ভার্সেস 1/t সেই প্লটে তোমার স্ট্রোক রিপ্রেজেন্ট করে। তারপর একটা গিভেন থিটাতে আমি যেটা করছি এল এন পি বাই 1/t, এটা তুমি একটা জাস্ট তুমি করলে, মানে এটাকে কি বলবো, এটা তুমি প্লট করলে একটা স্ট্রেট লাইন পাবে, যে স্ট্রেট লাইনে তোমার অ্যাকচুয়ালি স্ট্রোকটা হচ্ছে মাইনাস মডিউলাস অফ ডেল্টা এইচ অ্যাডজর্পশন বাই আর, সেখান থেকে তুমি ডেল্টা এইচ অ্যাডজর্পশন থেকে বের করে ফেলতে পারছো, ঠিক আছে। এটা কত হচ্ছে না তোমার মাইনাস আর ইন্টু স্লোপ। তাহলে এল এন পি ভার্সেস 1/t তুমি প্লট করছো, তার স্লোপটা হচ্ছে ডেল্টা এইচ অ্যাডজর্পশন বাই আর, সেক্ষেত্রে ডেল্টা এইচ অ্যাডজর্পশন হচ্ছে মাইনাস আর ইন্টু স্লোপ হয়ে গেল। আর ডেল্টা এইচ অ্যাডজর্পশন বাই আর এটাকে তুমি লিখছো মাইনাস মড অফ ডেল্টা এইচ অ্যাডজর্পশন বাই আর, ডেল্টা এইচ অ্যাডজর্পশন হয়ে গেল মাইনাস আর ইন্টু স্লোপ। তাহলে দেখো পরে ফিক্সড থিটা value of pressure at constant temperature can be obtained from the experimental adsorption isotherm at different temperature। আমি বিভিন্ন তোমার একটা পার্টিকুলার থিটার জন্য আমি অ্যাকচুয়ালি প্রেসারটা কী করে বের করবো না, প্রেসার অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ক্যান বি অবটেন ফ্রম দ্য এক্সপেরিমেন্টাল adsorption isotherm at different temperature। আর এবার এখানে পার্টিকুলার কেস দেখো, যে যদি তুমি জাস্ট এতে আচ্ছা আমি যেটা বলে দিচ্ছি, ধরো আমি কতগুলো ডিফারেন্ট টেম্পারেচারে আমি জাস্ট এই করসপন্ডিং প্রেসারগুলো পেয়েছি, দেখো ফ্রম দ্য ইন্টার, মানে আমি এটা বললে ভালো হবে, দেখো এটা খেয়াল করো ভালো করে। ধরো তুমি যখন ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মটাই না লিখেছিলে, আমি ল্যাংমুরটাকে মাথায় রেখে করছি, থিটা ভার্সেস পি প্লট কেমন দেখতে হয় কোনো একটা গিভেন টেম্পারেচারে, যে কোনো একটা ছবি তুমি আঁকলে, এবং ওখানে আমি বলেছিলাম যদি আমি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে কি হবে। দেখো যে তুমি যত টেম্পারেচার বেশি, এটা একটু ভুল হয়েছে, হ্যাঁ এটা তোমার এটা অর্ডারটা পাল্টে গেছে, এটা সরি, এটা হচ্ছে তোমার মানে এইটা হবে, এটা উল্টো হবে, কারণ যখন তোমার টেম্পারেচার যত কম তত বেশি অ্যাবজর্ব হয়, তা T4 টেম্পারেচারটা সবচেয়ে কম, সে তত বেশি অ্যাবজর্ব হয়েছে, মানে থিটাটা সমানের দিকে যাওয়ার চেষ্টা করছে। আর অবভিয়াসলি হচ্ছে যখন তোমার টেম্পারেচারটা বেশ কম হবে, টেম্পারেচার কম হয়ে গেলে, ও দাঁড়া সরি ঠিকই ছিল ও ভুল করেছি হ্যাঁ, মানে দেখো মানে যেটা হচ্ছে টেম্পারেচার বাড়ালে কি হবে, টেম্পারেচার বাড়ালে তো ডিজলভ হওয়ার, ও ঠিকই তো, আবার মানে সরি দেখো একটু বোঝার চেষ্টা করো, যে ডিজর্পশন প্রসেসটা হচ্ছে তোমার মানে মানে আমি স্পন্টেনিয়াস অ্যাবজর্পশন তো অন অ্যান অ্যাভারেজ হচ্ছে এক্সোথার্মিক প্রসেস, তাহলে হচ্ছে যে টেম্পারেচার যখন কম হবে অ্যাবজর্পশন বেশি হবে, টেম্পারেচার বেশি হলে হচ্ছে অ্যাবজর্পশন কম হবে। এবার থিটা যখন তুমি প্লট করছো, যার ক্ষেত্রে এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন যত বেশি, যার ক্ষেত্রে মানে মানে থিটাটা ফ্র্যাকশন অফ মানে ফ্র্যাকশন অকুপায়েড যেটা আর কি, সেটা কখন বেশি হবে, যখন এক্সটেন্ট অফ অ্যাবজর্পশনটা বেশি হবে। এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন কখন বেশি হবে, যখন তোমার হচ্ছে টেম্পারেচারটা কম হবে, অর্থাৎ T4টা লেস দ্যান T3, এইটা এই অর্ডারটা হবে, হ্যাঁ এটা একটু আরেকটা লেখা ছিল, সেটা ভুল লেখা ছিল, হুম সেটা হচ্ছে যে T4টা সবচেয়ে কম হবে, T1টা হচ্ছে সবচেয়ে বেশি হবে, ঠিক আছে, এটা একটু চেক করে নেবে, T4টা সবচেয়ে কম হবে, T1টা সবচেয়ে বেশি হবে, কারণ
টেম্পারেচার যত বেশি হবে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন হচ্ছে তত কম হবে। ঠিক আছে, আমি কি করলাম দেখো কতগুলো ডিফারেন্ট টেম্পারেচার আমি এখানে মানে এগুলো সব অ্যাডজর্পশন আইসোথার্ম হলো। এবারে ফিক্স থিটা নাও, থিটা ফিক্স মানে কি, থিটাটা যদি থিটা পাই ফিক্স করে তুমি হরাইজন্টাল লাইন টানো, তাহলে দেখো এই ইন্টারসেক্টিং পয়েন্টগুলো থেকে কিন্তু তুমি অ্যাকচুয়ালি প্রেশারগুলোকে বের করে ফেলতে পারছো। তাহলে যখন থিটা সমান থিটা ওয়ান, তাহলে T1 টেম্পারেচারে প্রেশার হয়ে গেল P1, T2 টেম্পারেচারে প্রেশার হয়ে গেল তোমার বেসিক্যালি P2, T3 টেম্পারেচারে প্রেশার হয়ে গেল তোমার মানে সরি এইটা মানে T4 টেম্পারেচারে প্রেশার হয়ে গেল P1, T4 টেম্পারেচারে প্রেশার হয়ে গেল P4, T2 টেম্পারেচার সেটা হয়ে গেল P3, T1 টেম্পারেচার হয়ে গেল P4 অ্যান্ড সো অন। এটা ঠিক আছে, মানে আসলে এইগুলো একটুখানি যেটা মানে আমাদের মানে ভুল হয়েছে আর কি, মানে এটা মানে এই ছবিগুলোকে একটুখানি ভালো করে আঁকলে ভালো হতো। মানে আমি মানে এইটাকে T1, এটাকে T2, এটাকে T3, এটাকে T4 বলে তারপর আমি লিখলাম যে T1টা গ্রেটার দেন T2 গ্রেটার দেন T4, T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3 গ্রেটার দেন T4 গ্রেটার দেন, এইভাবে বললে ভালো হতো আর আমি যেটা বলছি যে এই যে ছবিটা না অ্যাকচুয়ালি যেটা করলে ভালো হতো সেটা হচ্ছে যে আমার দেখো এই T1 এই টেম্পারেচারটাকে তুমি জাস্ট T1 বলো, এই টেম্পারেচারকে T2 বলো, এটাকে T3 বলো, এটাকে T4 বলো। এটা যেখানে অবভিয়াসলি T4টা সবচেয়ে কম, তারপরে T3, তারপর T2, তারপর T1। এবার যখন টেম্পারেচার T1 তখন প্রেশার হচ্ছে P1, যখন টেম্পারেচার T2 তখন প্রেশার হচ্ছে P2, যখন টেম্পারেচার T3 তখন প্রেশার হচ্ছে P3, যখন টেম্পারেচার T4 তখন প্রেশার হচ্ছে P4। এরকম হওয়া উচিত, ঠিক আছে না, মানে এইরকমভাবে লিখলে সবচেয়ে ভালো হতো আর কি। ঠিক আছে, হ্যাঁ এইটা। আর না হলে হচ্ছে এইটাকে একটুখানি পাল্টে দিলেও হতো তোমার মানে সরি মানে এখন এইটাকে যদি তুমি করে দাও না তাহলে এইটা করতে হয় না, দুটো চেঞ্জ তো একসাথে করলে হবে না। এইখানে চেঞ্জটাকে করো, এখানে চেঞ্জ না করো। এখন তোমার ব্যাপারটা দেখো আর কোনো অসুবিধা নেই। কি করলাম দেখো, তাহলে আমি বললাম এই প্রথমটা হচ্ছে T1 টেম্পারেচার, T2 টেম্পারেচার, T3 টেম্পারেচার, T4 টেম্পারেচার। তাহলে যত টেম্পারেচার বাড়বে তত এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন কমবে, তার মানে T4টা সবচেয়ে বেশি, সেটা আমি লিখেছি। এবার যখন টেম্পারেচারটা T1, তাহলে আমি থিটাটাকে ফিক্স করে দিলাম, যেহেতু আমি আইসোস্টেরিক হিট অফ অ্যাডজর্পশন বলছি, থিটাটাকে ফিক্স করে দিলাম। তখন টেম্পারেচার T1 তখন করসপন্ডিং প্রেশারটা হচ্ছে P1, যখন টেম্পারেচার T2 তখন প্রেশারটা P2, যখন টেম্পারেচার T3 প্রেশারটা P3 এবং যখন টেম্পারেচার T4 তখন প্রেশারটা হচ্ছে P4। তাহলে এই চেঞ্জটা আমি জাস্ট করে দিয়েছি। তাহলে এবার আমাকে করতে হবে কি, আমাকে যেটা করতে হবে তোমার এই ln p বাই 1/t তোমাকে প্লট করতে হচ্ছে। তাহলে আমি তো কতগুলো ডিফারেন্ট টেম্পারেচারে অ্যাকচুয়ালি পেয়ে গেছি, কতগুলো ডিফারেন্ট টেম্পারেচারে তুমি প্রেশারগুলো পেয়ে গেছি। তা তুমি জাস্ট প্লট করার জন্য কি করলে, তুমি একদিকে প্রেশার লিখলে, এদিকে 1/t করলে, পরে তুমি প্লট করলে। তা প্লট করলে তুমি জাস্ট বেসিক্যালি কি হচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন পাচ্ছ, ln p ভার্সেস 1/t, তার স্লোপ থেকে তুমি জাস্ট ডেল্টা এইচ অ্যাডজর্পশনটাকে বের করে দিতে পারবে। ঠিক আছে, তাহলে এবারে দেখো যে যখন তুমি ওই এনথালপি অফ অ্যাডজর্পশনটাকে বের করে ফেলবে, গিভস ফ্রি এনার্জি অফ অ্যাডজর্পশন ক্যান বি ডিটারমাইন্ড ডিরেক্টলি ফ্রম দ্য ভ্যালু অফ কে অ্যাজ ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস RT ln কে। ওই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেটা তুমি পেয়ে যাচ্ছ, তো সেটা অনেক জায়গা থেকে কীভাবে পেয়ে গেছো আমি বলেছি। যদি তুমি ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম দেখো তাহলে তুমি জাস্ট ওই প্লট থেকে কেমন করে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেটা পেয়ে যাও সেটা তুমি জানো। কে যদি পেয়ে যাও তাহলে সেখান থেকে তুমি জাস্ট ডেল্টা জি সেটা হচ্ছে মাইনাস RT ln কে পেয়ে যাবে। আর এখানে ডেল্টা এইচ তুমি বের করে ফেলতে পারলে সেখান থেকে এনট্রপি অফ অ্যাডজর্পশনটা তুমি কিন্তু পেয়ে যেতে পারছো, কারণ ডেল্টা জি কত ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। দেখো আমি যে কোনো প্লট এঁকেছিলাম যখন ল্যাংমুর বলো বিইটি বলো, সেখান থেকে কিন্তু দুটো জিনিস আমার ক্যালকুলেট করতে মানে বের করতে হয়, একটা হচ্ছে ভিএম, একটা হচ্ছে তোমার কে। তো ল্যাংমুরের অ্যাডজর্পশন আইসোথার্ম থেকে তুমি কেও পেয়ে যাচ্ছ, মানে যেটা হচ্ছে ফরওয়ার্ড প্রসেসের মানে অ্যাডজর্পশন প্রসেসের জন্য ইকুইলিব্রিয়াম রেট কনস্ট্যান্ট, আর ব্যাকওয়ার্ড ডিজর্পশন প্রসেসের জন্য যে রেট কনস্ট্যান্ট যে রেশিওটা সেটা বেসিক্যালি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা তুমি জাস্ট প্লট থেকে পেয়ে গেছো। ঠিক আছে, তাহলে এবারে যেটা আমি করেছি এখানে জাস্ট মানে পথ থেকে পেয়ে গেছি, কেমন করে বুঝতে পারছো? তো এই দেখো এই ছবিটা দেখো, এই ধরো এই ছবিটা দেখো, এই স্লোপ হচ্ছে 1/vm, ইন্টারসেপ্ট হচ্ছে 1/vm ইন্টু কে। তাহলে কেটা পাবো কি করে? কেটা পেতে গেলে দেখো কিছুই না, তবে একে স্লোপ বাই ইন্টারসেপ্ট। তো স্লোপ বাই ইন্টারসেপ্ট থেকে কে পেয়ে যায়, তাহলে ওয়ান্স কে পেয়ে গেলে তুমি ডেল্টা জি যেহেতু মাইনাস RT ln কে, সেখান থেকে ডেল্টা জি পেয়ে গেলে এইটা। আর ডেল্টা এইচটা আমি কেমন করে পাবো বললাম, জাস্ট ln p ভার্সেস 1/t প্লট, তার স্লোপ থেকে তুমি জাস্ট বেসিক্যালি ডেল্টা এইচটা পেয়ে যাচ্ছ। তা ডেল্টা এইচ আর ডেল্টা জি পেলে, তাহলে ডেল্টা জি যেহেতু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা, সেখান থেকে ডেল্টা এস পেয়ে গেছি ডেল্টা এইচ মাইনাস ডেল্টা জি বাই টি, এটা পেয়ে গেলাম।
তাহলে বোঝা গেল যে আইসোস্টেরিক হিট অফ অ্যাডজর্পশন বলতে আমি কি বুঝছি এবং সেটা কেমন করে বের করা হচ্ছে, এবং সেখান থেকে গিভস এনার্জি ফর অ্যাডজর্পশন প্রসেস বা এনট্রপি অফ অ্যাডজর্পশন প্রসেসও আমি এখান থেকে বের করে ফেলতে পারছি। দেখো এটা ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? না স্যার। ঠিক আছে স্যার। আর এবারে এর উপরে বেশ করে আমি আবার তোমাকে এখানেও কয়েকটা নিউমেরিক্যাল প্রবলেম দিয়েছি, সেই নিউমেরিক্যাল প্রবলেমগুলো তুমি করবে। নিউমেরিক্যাল প্রবলেমগুলো এখানে আমি জাস্ট মানে এখানে উল্লেখ করে দিয়েছি। এর নিউমেরিক্যাল প্রবলেম বেশ কিছু প্রবলেম আমাদের বইয়ে কষে দেওয়া আছে, বই তুমি দেখবে, এগুলো থেকে পরীক্ষার কোশ্চেন টোশ্চেন আসবে। আচ্ছা, এবারে ওভারঅল যে এই বিইটি অ্যাডজর্পশন আইসোথার্ম সেই মানে প্রত্যেকটা লেকচারে আমি কিছু কিছু প্রবলেমস দিয়ে দিচ্ছি, নিউমেরিক্যাল প্রবলেম। যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো তোমাদের দায়ে তোমরা কিন্তু এটাকে বাড়িতে সলভ করবে। সলভ করে আমি যেমন পরের দিন জিজ্ঞেস করছি যে কার কোনো অসুবিধা আছে কিনা বলো, যদি অসুবিধা থাকে বলবে, তাহলে আমি কিন্তু গরম গরম সলভ করে দেবো। আর আরেকটা পসিবিলিটি আছে, সেটা হচ্ছে আমাদের পার্টিকুলার বইটা যদি তুমি পড়ো, তো এই প্রবলেমগুলো সেই বইয়ে আছে। অনেক ক্ষেত্রেই কষে দেওয়া আছে, যে ক্ষেত্রে কষে দেওয়া নেই আমি এখানে উত্তরগুলো লিখে দিয়েছি, তুমি জাস্ট কষে নিয়ে উত্তরগুলো চেক করে নেবে। ঠিক আছে? ইউনিভার্সিটি পরীক্ষায় কিন্তু প্রবলেমস পড়বে। তাহলে দেখো কনক্লুশনে আসি এবারে। আমরা কি পড়লাম? ইন দিস লেকচার উই হ্যাভ ডিসকাসড various aspects of BET adsorption isotherm. We have started with assumptions of this theory followed by derivations of the adsorption isotherm. We have represented the results graphically. Then we have explained various experimental adsorption isotherms with the help of BET adsorption isotherm. We have also discussed on how we can determine the surface area of adsorbent. We have also discussed on the determination of isosteric enthalpy of adsorption. And last but not the least, we have given some numerical problems for the students which may be useful for examination purpose. মানে এই প্রবলেমগুলো তুমি কিন্তু করবে, ভীষণ ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আজকে যে জিনিসটা আমরা আলোচনা করতে চেয়েছিলাম, এবং এইটা দিয়ে যেটা হলো যে গ্যাসের অ্যাবজর্পশন অন সলিড সারফেস, সেই ডিসকাশনটা আমরা শেষ করে ফেললাম। তাহলে গ্যাসের অ্যাবজর্পশন অন সলিড সারফেস এই যে পার্টটা, এই পার্টটা আমরা ডিসকাস করে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা যেটা আলোচনা করবো সেটা বেসিক্যালি হচ্ছে গিভস অ্যাডজর্পশন আইসোথার্ম। আর এই গিভস অ্যাডজর্পশন আইসোথার্মটা সরাসরি নেক্সট ক্লাসে আমি বলতে পারি, কিন্তু এই গিভস অ্যাডজর্পশন আইসোথার্মটা সেটা রিলেটেড টু সারফেস টেনশন। মানে বেসিক্যালি যেটা গল্প সেটা হচ্ছে এই যে একটা লিকুইডে একটা সারফেস টেনশন থাকে, এবারে যদি আমি তার সঙ্গে কিছু ইম্পিউরিটি অ্যাড করি, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য ইম্পিউরিটি অ্যাডেড, তোমার সারফেস টেনশনটা পাল্টে যেতে পারে। সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড এই ধরনের কোনো একটা সল্ট যদি তুমি জলে অ্যাড করো, দেখা যায় সারফেস টেনশনটা বেড়ে যাচ্ছে। আর উল্টো দিকে ডিটারজেন্ট বা মানে সোপ যদি তুমি ইউজ করো, তাদের সারফেস টেনশন কমে যাচ্ছে। তাহলে এই যে তার কনসেন্ট্রেশনের সঙ্গে তোমার সারফেস টেনশনটা কেমনভাবে নির্ভর করছে কোনো একটা গিভেন টেম্পারেচারে, সেটাই তোমার বেসিক্যালি গিভস অ্যাডজর্পশন আইসোথার্ম। যেটা যদি শুধুমাত্র অ্যাডজর্পশন আইসোথার্মসগুলো আমার সিলেবাসে থাকতো, তাহলে সার্টেনলি আমি এরপরেই হচ্ছে অ্যাডজর্পশন আইসোথার্মটাকে বলতাম। হ্যাঁ, কিন্তু বিএসসি সিলেবাসে কিন্তু যেটা আছে যে আমাদের গিভস অ্যাডজর্পশন আইসোথার্ম মানে অ্যাডজর্পশন ছাড়াও কিন্তু আরও বেশ কিছু কিছু জিনিস আছে, মানে যেটা নেটের সিলেবাসও আছে। নেটের সিলেবাসে কলয়েড একটা পার্ট, যেটা আমাদের একটু আলোচনা করতে হয়। সারফেস টেনশন ওই রকমভাবে নেই, কিন্তু আমরা সারফেস টেনশন একটুখানি বলে নিয়ে তার উপরে হয়তো গিভস অ্যাডজর্পশন আইসোথার্মটাকে বলতে পারি, তাহলে তোমার বুঝতে ব্যাপারটা অনেক সুবিধা হবে। হ্যাঁ, এই হচ্ছে যেটা আজকে আমাদের পড়ানোর কথা ছিল, এটা আমরা বলে ফেললাম। বলো, তোমাদের যদি কারো কোনো অসুবিধা থাকে তো বলতে পারো। যা কিছু আলোচনা করেছি তাতে যদি কারো কোথাও কিছু অসুবিধা থাকে তো তোমরা বলতে পারো।